আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাই একটু জয়েন করো। আজকে আমাদের সাম্প্রতিক মেগা ক্লাস। সাম্প্রতিক আজকে বাংলাদেশ বিষয় বলি, 2 দিন 2টা ক্লাস হবে। আজকে বাংলাদেশ বিষয় বলি আর 7 তারিখে হবে হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলি। ওকে, দুইটাতে আমরা সাম্প্রতিক যত তথ্য আছে সব কভার করার চেষ্টা করব। হ্যাঁ, একটু দ্রুত জয়েন করো। সুয়াইবা অথবা ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু দ্রুত জয়েন করো। তাহলে আমরা শুরু করব আর কি। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সুহাইবা, অনেকদিন পর। আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ বাঁচাই রাখছে ঠান্ডার মধ্যে এখনো। সবাই একটু দ্রুত আসো। কাইন্ডলি হচ্ছে যেহেতু এটা হচ্ছে নট অনলি ফর মেডিকেল, ডিউতেও আশা করি হচ্ছে এটা থেকে আমাদের কভার হয়ে যাবে। সো কাইন্ডলি একটু ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন দিও যারা হচ্ছে ক্লাস করার মতো আছে। এটা আমার বলার দরকার, বলতে হয়, বিরক্ত হইলেও আমাকে একটু বলতে হয় এটা। তোমার ফ্রেন্ড যারাই হচ্ছে ক্লাস করার মতো আছে কাইন্ডলি একটু ইনভাইট দিও। হ্যাঁ, মুবাশির বিন হোসাইন ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আহ, আমরা মোস্ট প্রবাবলি শুরু করতে পারি আর কি। আহ, তো আগেই বলে দিছি যে 2 দিন 2টা ক্লাস হবে পরপর। আজকে বাংলাদেশ বিষয় বলি ক্লাস হচ্ছে আর কি, যদিও স্লাইডে এই কথাটা লেখা নাই যে আজকে বাংলাদেশ বিষয় বলি, বাট আজকে যত রিসেন্ট ইনফো পড়বো লাস্ট মোটামুটি 1 বছরের, সবই হচ্ছে বাংলাদেশ বিষয় বলি থেকে। ঠিক আছে, সবই বাংলাদেশ বিষয়াবলী থেকে। ওকে, তাহলে আজকে চলো আমরা স্টার্ট করে দিতে পারি। আমার মনে হয় মোটামুটি যারা চলে আসার হয়তো চলে আসছে। রিফাত, আচ্ছা, নুরাইয়া ইসলাম ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। হুম, ঠিক আছে, চলো শুরু করি আমরা। আমরা প্রথমেই একটা ইনফো দিয়ে স্টার্ট করি, চলো। সেটা হচ্ছে যে আহ, যেহেতু মানে আমার মিতা, আমার নামই নাম, ঠিক আছে, তো ভাবলাম যে একে দিয়ে স্টার্ট করি। ঠিক আছে, আমার নামেই যেহেতু নাম আর কি। আচ্ছা, মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেট দলের একজন খেলোয়াড়। তোমরা হয়তো নাম শুনছো, যারা খেলাধুলার টাচে আছো তারা তো এমনিতেই জানো, তাদের আর নতুন করে হচ্ছে পড়ারও দরকার নাই। যেমন আমার কখনোই খেলাধুলা বিষয়ক কোনো প্রশ্ন পড়তে হয় নাই, মানে বই থেকে পড়া লাগে নাই। ওগুলা হচ্ছে দেখে যতটুকু যা জানছি এমনিতেই জানা হয়ে গেছে আর কি। সো যাক, প্যারা নাই। যারা মুশফিকুর রহিমকে চিনো তো খুবই ভালো, আর যারা জানো যে ইদানিং সে একটা রেকর্ড করছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের পক্ষে প্রথম 100টা টেস্ট ম্যাচ খেলছে। হ্যাঁ, 100টা টেস্ট ম্যাচ খেলছে বাংলাদেশের পক্ষে প্রথমবারের মতো, এই কথাটা একটু মনে রাখবো। আর এই 100 নাম্বার টেস্টে 100 রান করছে, 100 রান করছে। ঠিক আছে, তাহলে পরীক্ষায় প্রশ্নটা আসবে 100তম টেস্টে 100 রান করেছেন কোন বাংলাদেশি। 100তম টেস্টে 100 রান। হ্যাঁ, স্লাইড পিডিএফ দেয়া হবে। ঠিক আছে, যেহেতু ফ্রি ক্লাস, স্লাইড পিডিএফ অবশ্যই দেয়া হবে। 100তম টেস্টে 100 রান করছে মুশফিকুর রহিম। খুবই 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 গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ঠিক আছে, এবং আমার কাছে মনে হয় এটা পরীক্ষায় আসবে কোথাও না কোথাও, অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা তুমি ইনশাল্লাহ পাবা। আমার কেন যেন মনে হচ্ছে আর কি। হ্যাঁ, কোথাও না কোথাও ইনশাল্লাহ পাবাই আর কি। সো আর উনি হচ্ছে বাংলাদেশের পক্ষে প্রথম টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি, 200 রান করছে। বাংলাদেশের পক্ষে প্রথম টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি বা 200 রান করছে হচ্ছে মুশফিকুর রহিম। এবং বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি, সবচেয়ে বেশি 200 রান, সবচেয়ে বেশি 200 রান, সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি, এইটাও করছে হচ্ছে মুশফিকুর রহিম। সো মুশফিকুর রহিমের আন্ডারে কিন্তু অনেকগুলা রেকর্ড আছে।
এই জন্য মুশফিকুর রহিম খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য। আর রিসেন্ট যে ইনফরমেশন থেকে আসবে, আমি কিন্তু বারবার করে বলতেছি এই জন্যই যে আমার কেন যেন মনে হচ্ছে যে এটা কোথাও না কোথাও ফর শিওর ইনশাল্লাহ দিবে। 100তম টেস্টে 100 রান করেছেন কোন বাংলাদেশি ক্রিকেটার? খুবই খুবই দামি ইনফরমেশন। সো আমরা আগাতে পারি মনে হয়। আর এছাড়া মুশফিকুর রহিমের যত রেকর্ড আছে এদিক দিয়ে দেয়া আছে, একবার রিডিং দিয়ে নিতে পারো, ঠিক আছে? এই যে এটা তো বললামই যে 100তম টেস্ট খেলা প্রথম বাংলাদেশি, মানে 100টা টেস্ট খেলা প্রথম বাংলাদেশি, আবার 100তম টেস্টে গিয়ে সেঞ্চুরি করছে বা 100 রান করছে, ওকে? আর 100তম টেস্ট খেলছে হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে বা আয়ারল্যান্ডের এগেনস্টে। আর আরেকটা পড়তে পারি আমরা, এই যে বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি বলা হয়ে গেছে। আর বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রানও করছে মুশফিকুর রহিম, ঠিক আছে? তাহলে এই ইনফোগুলো আমরা একবার দেখে ফেলবো। চলো আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, একটা পোল কোশ্চেন, এটা তোমাদের জন্য আমার প্রশ্ন রইল, তোমরা একটু উত্তর দাও। আচ্ছা, ও ভাই শেয়ার দিচ্ছে। হ্যাঁ, ইনশাল্লাহ দোয়া করি আপনি চান্স পান। আচ্ছা, এই প্রশ্নটা একটু উত্তর করো। বর্তমান কনটেক্সটে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এগুলা কিন্তু অনেক বেশি বেশি দামি পড়া, ঠিক আছে? অনেক বেশি ইম্পর্টেন্ট পড়া, ওকে? আচ্ছা, ওকে ওকে ওকে, দ্রুত। এই প্রশ্নের উত্তর করো দ্রুত, বাচ্চা কাচ্চা, দ্রুত উত্তর করো দ্রুত। এটা তোমাদের থেকে উত্তর এক্সপেক্ট করতেছি। তত্ত্বাবধায়ক সরকার, বাংলাদেশের সাংবিধানিক প্রথম প্রধান উপদেষ্টা কে? বাংলাদেশের সাংবিধানিক প্রথম প্রধান উপদেষ্টা কে? খুবই 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 গুরুত্বপূর্ণ ইনফরমেশন। কেউ কি নাই অ্যান্সার করার মতো? কেউ কি উত্তর করতেছো না? না আমি দেখতেছি না কোনটা। আচ্ছা, আবিদা আক্তার ক দিছে, ওকে। একটু বলো তো ভাই, আর কেউ আছো? সাংবিধানিকভাবে বাংলাদেশের প্রথম প্রধান উপদেষ্টা কে? রিমা, উত্তর করো একটু, ভুল হোক সমস্যা নাই, এখন ভুল হইলে তো সমস্যা নাই, তাই না? ভুল হইলেই আরো দেখবা সেটা ভালো মনে থাকে যে হ্যাঁ এই প্রশ্নটা তো আমি একবার ভুল করছিলাম এর আগে। সো উত্তর করো, চেষ্টা করো। ওকে, মোটামুটি অনেকেই অ্যান্সার করছো। ঠিক আছে, মনে হয় যে আমি বলি আর কি, কজ হচ্ছে একাধিক উত্তর চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, বেশ কয়েকজন সঠিক উত্তর দিচ্ছে, এটা খুবই ভালো। বাংলাদেশের সাংবিধানিকভাবে, এই কথাটার অনেক ভ্যালু আছে, অর্থাৎ সংবিধান মেনে, সংবিধান মেনে প্রথম প্রধান উপদেষ্টাকে, প্রথম প্রধান উপদেষ্টা হচ্ছে বিচারপতি হাবিবুর রহমান, ঠিক আছে? বিচারপতি হাবিবুর রহমান। সাংবিধানিকভাবে বাংলাদেশের প্রথম প্রধান উপদেষ্টা হচ্ছে বিচারপতি হাবিবুর রহমান। যদি বলে, দেখো এটা আমি একটু ক্লিয়ার করে দেই, এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্যাচ মারলেই কিন্তু অনেকে ধরা খেয়ে যাবে। যদি বলে যে বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রধান উপদেষ্টাকে, সেটা হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। কত সালে হয়েছিল এটাও মনে রাখতে হবে, 1991 সালে, ঠিক আছে? বাংলাদেশের প্রথম প্রধান উপদেষ্টা। কিন্তু তখন এই প্রধান উপদেষ্টা বিষয়টা সংবিধানে ছিল না, সংবিধানে আসছে 1996 সালে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বা প্রধান উপদেষ্টা ব্যবস্থা এইটা আসছে হচ্ছে তোমার 1996 সালে। সংবিধানে ইনক্লুড হওয়ার পরে প্রধান উপদেষ্টা হয়েছে বিচারপতি হাবিবুর রহমান, ঠিক আছে? সো দুইটা ইনফরমেশন কিন্তু আমি আবারও বললাম, প্যাচ খাবা, সো কেয়ারফুল, ওকে? প্যাচ যেন না খাও, একদম ক্রিস্টাল ক্লিয়ার, এই ব্যাপারে টোটালি সতর্ক থাকতে হবে। আচ্ছা, আরেকটা দেখো, এইটাও খুব গুরুত্বপূর্ণ।
ওই যে ওই ইনফরমেশনের সূত্র ধরেই আমরা বলবো যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন হয়েছে ওই যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের আন্ডারে প্রথম নির্বাচন হয়েছে 1991 সালে। সেটা হচ্ছে পঞ্চম সংসদ নির্বাচন। পঞ্চম সংসদ নির্বাচন। প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু দামি, অযথাই কোনো ইনফরমেশন এখানে রাখা হয় নাই, ঠিক আছে। আচ্ছা, আর যদি বলে যে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে প্রথম নির্বাচন হয় কত সালে, সাংবিধানিকভাবে অ্যাজ ইউজুয়াল ওই যে আগের স্লাইডে যেটা পড়ে আসছি, বিচারপতি হাবিবুর রহমানের আন্ডারে 1996 সালে। এটা যদি হয় পঞ্চম সংসদ নির্বাচন, তাহলে এটা হচ্ছে ষষ্ঠ সংসদ নির্বাচন, ঠিক আছে। তাহলে এই সংবিধানগত কথাটার দিকে প্রচুর খেয়াল রাখতে হবে। সাংবিধানিক ভাবে যদি বলে খুবই খুবই কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে এখন পর্যন্ত নির্বাচন হয়েছে টোটাল 4টা। তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে এখন পর্যন্ত নির্বাচন হয়েছে 4টা, 1991, 1996, 2001 আর 2008। টোটাল 4টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হয়েছে। এই প্রত্যেকটা সিঙ্গেল ইনফরমেশনেই আমার কাছে অনেক বেশি দামি মনে হয়, ঠিক আছে। আর মনে রাখবা যে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এই বছর জাতীয় সংসদের কততম নির্বাচন অনুষ্ঠিত হবে। মনে রাখবা আনলাকি 13তম বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, 13তম বা ত্রয়োদশ। আচ্ছা, 5 স্টার ইনফরমেশন আরেকটা, এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আচ্ছা তোমরা জানো কিনা অনেকে যে বাংলাদেশের সংবিধানে 17 বার পরিবর্তন আনা হয়েছে বা 17 বার চেঞ্জ করা হয়েছে, বা যেটাকে আমরা বইয়ের ভাষায় বলি 17 বার সংশোধনী আনা হয়েছে। এই যে 17 বার সংশোধনী আনা হয়েছে, এর মধ্যে 13তম বার সংশোধনী করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করছিল, ঠিক আছে। 13তম বার সংস্কার করে বা হচ্ছে 13তম বার সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ইনক্লুড করছিল। আর 15তম বার সংশোধন করে সেটাকে আবার আওয়ামী লীগ বাদ দিয়ে দিছিল। তাহলে এইটা কিন্তু আমি লিখেই দিছি স্লাইডে যে 5 স্টার ইনফরমেশন আমার কাছে মনে হয় পরীক্ষায় কোথাও না কোথাও দিবে। এটা মোস্ট প্রবাবলি আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় কোথাও না কোথাও অ্যাডমিশন টেস্টে হয়তো ইনশাল্লাহ পাবা। হয় প্রশ্ন আসবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়ন হয়েছে, ঠিক আছে, অর্থাৎ স্ট্যাবলিশ হয়েছে কোন সংশোধনীর মাধ্যমে, 13তম বা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। তুমি এইভাবে একটু মনে রাখতে পারো, ততে তত্ত্বাবধায়ক, ততে 13। তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসছে 13 নাম্বার সংশোধনীর মাধ্যমে, আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে গেছে 15তম সংশোধনীর মাধ্যমে। ওকে, আচ্ছা, আমাদের জন্য এই ইনফরমেশনটাও খুব খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, চলে আসো, এখান থেকে বেশ কয়েকটা ডেট দেখতেছো, ডেটগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, মনে রাখতে পারলে খুবই খুবই ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, দেখো আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে যে প্রথমে একটা ডেট আছে 17 ডিসেম্বর 2024। এই দিন হচ্ছে হাইকোর্ট, বাংলাদেশের হাইকোর্ট 15তম সংশোধনী, যেটা আওয়ামী লীগ করছিল, 15তম সংশোধনী, এই যে একটু আগে দেখে আসলাম 15তম সংশোধনী, এইটা হাইকোর্ট বাতিল করে দিছে। 15তম সংশোধনী, সংবিধানের 15তম সংশোধনী বাতিল করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে ভাইয়া ডেটটা আমার মনে থাকবে না, তাই না? ডেটটা মনে থাকার মতো, দেখো ডেটটা মনে থাকার মতো তুমি এইভাবে মনে রাখবা। প্রথম কথা হচ্ছে এটা লাস্ট ইয়ারে হয়েছিল, আর হচ্ছে মনে রাখবা যে 16 ডিসেম্বর, এই ডেটটা তো আমাদের খুব ভালো মনে থাকে। 16 ডিসেম্বরে তোমার ওই দিন তো হচ্ছে সরকারি ছুটি ছিল, তো ওই দিন রায় দিতে পারে নাই, রায় দিছে এক্সাক্ট একদিন পরে মানে হচ্ছে 17 ডিসেম্বর হচ্ছে রায় দিছে, ঠিক আছে। 16 ডিসেম্বর ছুটি ছিল, এই জন্য হচ্ছে রায় দিতে পারে নাই। ওকে, 16 ডিসেম্বর ছুটির দিন, তো সবাই ছুটিতে ছিল, এই জন্য রায়টা ডিক্লেয়ার করছে যে 15তম সংশোধনী বাদ, 15তম সংশোধনী বাতিল, এইটা রায় দিছে হচ্ছে
17 ডিসেম্বর 2024। ওকে, এটা আমরা একটু মনে রাখবো। এরপরে চলে আসো, সেটা হচ্ছে আচ্ছা, এটা মনে রাখতে পারলে ভালো, একদম রিসেন্ট গত মাসে হয়েছে আর কি, ঠিক আছে, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্প্রবর্তন বা আবার চালু হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার চালু হয়েছে 20 নভেম্বর 2025। আমি লাস্টের কয়েকটা ডেট একটু এক করে দিব না, আবার তোমার জন্য মনে রাখতে সুবিধা হয়। আর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এই যে 1996 সালে বিচারপতি হাবিবুর রহমান, একটু আগে আমরা পড়ে আসছি যে সাংবিধানিকভাবে বাংলাদেশের প্রথম প্রধান উপদেষ্টা হয়েছে বিচারপতি হাবিবুর রহমান। উনি যে 1996 সালে হয়েছে হচ্ছে এইটার কারণে 28শে মার্চ 1996 প্রথম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়, ঠিক আছে, 28শে মার্চ 1996। এই ডেটটাও দেখো একটা বিশেষ দিবসের কাছাকাছি আছে, 26শে মার্চের কাছাকাছি আছে। ওকে, 26শে মার্চের কাছাকাছি একটা ডেট, কিন্তু এইটাও খুব একটা মজার বিষয় আছে। সেটা হচ্ছে যে 26শে মার্চ তো ছুটির দিন ছিল, 27শে মার্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংসদে পাশ হয়েছিল। 27শে মার্চ আমরা কি বলছি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংসদে পাশ হয়েছিল। আর 28শে মার্চ হচ্ছে রাষ্ট্রপতি সাইন করছিল। এটা হচ্ছে 1996 সালের কথা আমরা বলতেছি, ঠিক আছে। ওকে, এটা একটু মনে রাখবা। আর আওয়ামী লীগ যে বাতিল করে দিছিল এটা তো একটু আগে আমরা বললাম, বাট মনে রাখার দরকার নেই আর কি, আসার মতো না। আচ্ছা, আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হবে পরের নির্বাচন থেকে, অর্থাৎ এই বছর তো হবে 13তম সংসদ নির্বাচন, ঠিক আছে, 13তম সংসদ নির্বাচন, কিন্তু নতুন করে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হবে 14তম নির্বাচন থেকে। আচ্ছা, তাহলে এই ছোটখাটো ইনফোগুলো আমরা একটু মনে রাখবো। অনেক ওয়ালাইকুম আসসালাম, লেট কেন এত? আচ্ছা, তারপরে চলে আসো, এই যে এগুলা বলে ফেলছি ভাই আমরা, ঠিক আছে, এগুলা বলে ফেলছি, দেশের প্রথম অন্তর্বর্তীকালীন কে কি ছিল এগুলা সব বলা হয়ে গেছে। আচ্ছা, মানবতা বিরোধী অপরাধে আপাকে, আমাদের পাগলিটাকে ফাঁসি দেয়া হয়েছে জানো, মানে ফাঁসির রায় হয়েছে, ফাঁসি এখনো দেয়া হয় নাই। ডেটটা চাইলে একটু মনে রাখতে পারো। আমার কাছে কেন যেন মনে হয় যে যেহেতু হচ্ছে এগুলা হচ্ছে তোমার একটু নেগেটিভ বিষয়, নেগেটিভ বিষয়গুলো পরীক্ষায় তুলনামূলক কম আসে আর কি, ঠিক আছে, নেগেটিভ বিষয়গুলো তেমন একটা আসে না বলা যায় আর কি। সো কেউ যদি স্কিপ করতে চাও স্কিপ করতে পারো, আর কেউ যদি পারো অন্তত তারিখটা মনে রাখার চেষ্টা করবা। আচ্ছা, এরপরে চলে আসো যে এই যে যেই আদালত হচ্ছে রায় দিল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল, আইসিটি। আইসিটি মানে হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি না, এখন হয়ে গেছে আইসিটি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল। এইটার প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর ছিল হচ্ছে মোহাম্মদ তাজুল ইসলাম। এটা একটু চাইলে মনে রাখতে পারো, যারা হচ্ছে যে ভাই আমি চাই না কোনো কিছু মিস যাক। ওকে, চলে আসো আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ। এই যে আমাদের আবরার ফাহাদকে টার্গেট করে পলাশীতে, ঠিক আছে, পলাশী হচ্ছে বুয়েটের কাছাকাছি, হ্যাঁ, পলাশী হচ্ছে বুয়েটের কাছাকাছি। এই পলাশীতে হচ্ছে একটা স্তম্ভ বানানো হয়েছে, আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ। এবং কোন স্তম্ভ কি মিন করে এখানে আছে, তুমি এগুলা মনে রাখতে পারবা না, আমার বিশ্বাস এগুলা পরীক্ষায় আসবে না। হ্যাঁ, স্লাইড দিয়ে দিব, অবশ্যই স্লাইড দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এটা আশা করি তোমার মনে থাকবে যে এটা হচ্ছে পলাশীতে, যেহেতু আবরার ফাহাদ বুয়েটের স্টুডেন্ট ছিল, সো বুয়েট এরিয়াতেই হচ্ছে ওকে নিয়ে হচ্ছে ভাস্কর্য বানানো হবে, এটা খুবই কমন কথা। সো এটা একটু মনে রাখতে হবে। ছোটবেলায় একটা মজার বিষয় হইতো, সেটা হচ্ছে যে যতবার ঢাকায় আসতাম এবং যতবার হচ্ছে পলাশী দিয়ে যাইতাম, আমি ভাবতাম এটা হচ্ছে সেই পলাশীর প্রান্তর যেখানে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা হারিয়ে গেছে, ঠিক আছে। তো এটা আসলে অনেক পরে বুঝতে পারছি, 8-9-এ উঠে বুঝতে পারছি যে আসলে এই পলাশী সেই পলাশী নয়, ঠিক আছে। আমরা যেটা পড়ি যে নবাব সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে হারছে, সেটা হচ্ছে ইন্ডিয়ার মুর্শিদাবাদে, ঠিক আছে।
আর আরেকটা আছে হচ্ছে বুয়েটের পলাশী বা ডিউর পলাশী বলতে পারো আর কি, ঢাকা ইউনিভার্সিটি আর বুয়েটের মাঝখানে। আচ্ছা অ্যানি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে এইটা থেকে আমাদের দেখা লাগবে কি, একটা হচ্ছে যে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ, এটা কোথায়, এটা হচ্ছে পলাশীতে। স্থপতিকে নাজমুল হক নাইম, এটা একটু দেখতে পারো। আর আবরার ফাহাদের বিখ্যাত উক্তি, এটা মনে হয় জানে না এমন লোক পাওয়া যাবে না, অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে। ঠিক আছে, এটা মোটামুটি সবাই জানো তোমরা। ওকে, চলে আসো। তাহলে এই 8টা স্তম্ভ কোনটা কি মিন করে কোনো দরকার নাই, মনে রেখে পারবা না আসলে। আচ্ছা, এরপরে আসো হচ্ছে জুলাই সনদ। দুইটা জিনিস আছে এখানে, প্যাচ লাগাবা না ভাই। একটা হচ্ছে জুলাই সনদ, আরেকটা হচ্ছে তোমার জুলাই ঘোষণাপত্র। আল্লাহি ওয়াস্তে দুইটার মধ্যে প্যাচ লাগাবা না। আমি বলার পরেও পরীক্ষার হলে আসলে দেখবো অনেকেই প্যাচ খেয়ে গেছে। ঠিক আছে, তো এইটা, হ্যাঁ আচ্ছা, কি বললাম আবারও, যে এটার মধ্যে প্যাচ কিন্তু মাশাল্লাহ লাগাবাই আর কি। ঠিক আছে, জাতীয় জুলাই সনদ। জুলাই সনদ, এইখানে একটা কথা আছে, জুলাই সনদ প্রণয়ন করে কে? জুলাই সনদ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। ঐকমত্য বানানটা এখানে ভুল আসছে, ঐকমত্য কমিশন, ঐক্যমত না কিন্তু ঐকমত্য, জাতীয় ঐকমত্য। ব্যাপারটা খেয়াল করো কিন্তু, স্পেলিং এর জন্য কিন্তু কাহিনী হয়ে যেতে পারে। অর্থাৎ পরীক্ষায় কিন্তু একটাতে দিবে ঐক্যমত কমিশন, আরেকটাতে দিবে ঐকমত্য কমিশন। ঠিক আছে, বানানটা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এরা হচ্ছে জুলাই সনদের ধারাগুলা বানাইছে। এখন জুলাই সনদ থেকে কি আসতে পারে ভাই? জুলাই সনদ থেকে আসতে পারে এইটা, এইটা আসতে পারে 25 নভেম্বর 2025, 25 নভেম্বর 2025, 25 নভেম্বর 2025। আচ্ছা দেখো, নভেম্বর থেকে, এই বছরের নভেম্বর থেকে দুইটা ডেট তুমি জাস্ট মনে রাখো। এই বছরের নভেম্বর থেকে, আমি জানি ডেট মনে রাখা সবচেয়ে কষ্টের বিষয়, দুইটা ডেট মনে রাখো, 20 আর 25 নভেম্বর। 20 নভেম্বর আর 25 নভেম্বর, 20 নভেম্বর আর 25 নভেম্বর, 20 25, 20 25, 20 25। আচ্ছা, 25 নভেম্বর, এই ডেটটা এবার অনেক পরীক্ষাতে আসবে ইনশাল্লাহ। জুলাই সনদ, 25 নভেম্বর হচ্ছে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, জুলাই সনদ স্বাক্ষর হয়েছে 25 নভেম্বর। ওকে, আর হচ্ছে তোমার এইটা হচ্ছে কি, আমরা 20 নভেম্বর, 20 নভেম্বর হচ্ছে তত্ত্বাবধায়ক, তত্ত্বাবধায়ক সরকার আবার চালু হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার পুনরায় চালুর রায় হয়েছে, সরকার পুনরায় চালুর রায়, পুনরায় চালু, পুনরায় মানে আবার চালু, এটা হচ্ছে আওয়ামী লীগ বাতিল করে দিছিল, পুনরায় চালুর রায় হয়েছে 20 আর 25 নভেম্বর। এই নভেম্বর থেকে দুইটা ডেট মনে রাখলেই হবে। ঠিক আছে, নভেম্বর থেকে জাস্ট দুইটা ডেট মনে রাখলেই হবে ইনশাল্লাহ। ওকে, এই দুইটা ডেট একটু কষ্ট হইলেও মনে রাখতে হবে, যেমনে পারো। ঠিক আছে, ও সরি, একটা কথা ভুল বলে ফেলছি, আমি কারেকশন করে দিই একটু, সেটা হচ্ছে এইটা ভুল হয়েছে, মিস্টেক মিস্টেক। গণভোট, গণভোট আবার চালু, গণভোট আবার চালু, গণভোট আবার চালু হয়েছে, দুইটাই আবার চালু হয়েছে, পুনরায় পুনরায় চালু হয়েছে। ঠিক আছে, 20 নভেম্বর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আবার চালু হয়েছে, আর 25 নভেম্বর হচ্ছে গণভোট আবার চালু হয়েছে। ওকে, গণভোটও বাদ দিয়ে দিছিল আওয়ামী লীগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বাদ দিয়ে দিছিল আওয়ামী লীগ। ওকে, চলে আসো। তাহলে এইখানে এই যে ডেট একটা মিস করে গেছে, এইটা, এই যে 17 অক্টোবর, 17 অক্টোবর, এইটা 17 অক্টোবর 2025, এই দিন বেসিক্যালি হচ্ছে সাইন হয়েছে। অক্টোবর থেকেও তুমি দুইটা ডেট মনে রাখতে হবে, অক্টোবর থেকেও জাস্ট দুইটা ডেট মনে রাখতে হবে, আমি একটু পরে লিখে দিতেছি এটা। তাহলে নভেম্বর থেকে তুমি দুইটা ডেট মনে রাখবা, একটা হচ্ছে 20 নভেম্বর আর একটা হচ্ছে 25 নভেম্বর। 20 নভেম্বর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার চালু হয়েছে, আর 25 নভেম্বর হচ্ছে গণভোট আবার চালু হয়েছে। ঠিক আছে, আচ্ছা, মানে চালুর রায় হয়েছে, সবগুলাই কিন্তু রায় হয়েছে, কোনোটাই এখনো হয় নাই, টোটালি হয় নাই আর কি। আচ্ছা, এরপরে যদি আমরা একটু আসি, যে এই যে পরীক্ষায় ধরে নাও কোথাও না কোথাও প্রশ্ন আসবে, আমি গ্যারান্টি দিলাম। জুলাই সনদের ধারা কয়টি?
ইনশাল্লাহ ইনশাল্লাহ গ্যারান্টি একদম, কোথাও না কোথাও প্রশ্ন আসবে। জুলাই সনদের ধারা কয়টি বা প্রস্তাব রাখা হয়েছে কয়টি বা সিদ্ধান্ত হয়েছে কয়টি, জুলাই সনদের পয়েন্ট কয়টা, জুলাই সনদের ধারা হচ্ছে 84টা, এটা মনে রাখতে হবে। জুলাই সনদে সাইন করছে হচ্ছে 25টা দল এবং সাইন করছে 17ই অক্টোবর, ঠিক আছে। আর সাইনটা কোথায় হয়েছে, এটা দক্ষিণ প্লাজা, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে হয়েছে। আর আমাদের সংবিধানে যেমন 11টা খণ্ড আছে, তেমন তোমার জুলাই সনদের খণ্ড বা ভাগ আছে হচ্ছে 3টা। জুলাই সনদের ভাগ বা অধ্যায় আছে হচ্ছে 3টা জুলাই সনদের। আচ্ছা আচ্ছা, আমার ক্লাস করার জন্য অ্যাক্টিভ করছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, আমি তো খুব ভাল লাগছে শুনে। ওকে, জুলাই সনদ, জুলাই সনদ থেকে দেখো একটা কথা একটু, ডিসেন্ট মানে হচ্ছে আমি একমত না, আর নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে কোনো বিষয়ে তুমি একমত না সেটা যদি লিখে প্রকাশ করো সেটাকেই বলে হচ্ছে নোট অফ ডিসেন্ট। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কিন্তু নোট অফ ডিসেন্ট কিসের সাথে জড়িত, জুলাই সনদের সাথে। আর নোট অফ ডিসেন্ট বলতে কি বুঝো, এটা কিন্তু একটা ভোক্যাবও তোমাদের পড়া হয়ে যাচ্ছে। ডিসেন্ট মানে হচ্ছে না, নেগেটিভ, মানি না, মানবো না, এই টাইপ। ডিসেন্ট মানে হচ্ছে মানি না বা মানবো না, নেগেটিভ কথা। আর নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে এই যে আনুষ্ঠানিকভাবে ভিন্ন মত প্রকাশ করা। ওকে, আচ্ছা, গালিব ভাই আসছে ক্লাসে। ওকে, আর হচ্ছে এইখান থেকে দেখো ভাই, এইটা হচ্ছে রিডিং দিবা, তাও কি রিডিং দিবা আমি ধরাই দিচ্ছি। অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন আসবে যে এই যে জুলাই সনদের যে 84টা ধারা, এর মধ্যে তোমাকে ধরো প্রশ্ন করবে আমাদের বর্তমান সংসদ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, কিন্তু নতুন করে প্রস্তাব রাখা হয়েছে যে সংসদ হবে 2 কক্ষের, একটার নাম হবে নিম্ন কক্ষ আর একটার নাম হবে উচ্চ কক্ষ। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে প্রস্তাবিত জুলাই সনদে সংসদ কয় কক্ষ বিশিষ্ট হবে, এক কক্ষ, দ্বিকক্ষ, বহু কক্ষ, এইভাবে দিতে পারে, নাম্বার 1 কথা। নাম্বার 2 কথা হচ্ছে যে উচ্চ কক্ষ আমরা যেটা নতুন করে সৃষ্টি করতেছি, এই উচ্চ কক্ষে আসন থাকবে কয়টা, উচ্চ কক্ষে আসন থাকবে হচ্ছে 100টা, এই যে এখানে আছে কোথাও, এই যে উচ্চ কক্ষে 100টা আসন থাকবে। আর পিআর 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 এই কথাটা যারা হচ্ছে একটু ফেসবুক টেক্সটবুকের সাথে অ্যাড আসো, ওয়ালাইকুম আসসালাম মুন্নি, আচ্ছা ঠিক আছে। যে পিআর শোনার কথা, পিআর এর ফুল ফর্ম কি, আমার বিশ্বাস এইবার এইটাও কোনো না কোনো ইউনিভার্সিটিতে আসবে যে পিআর এর ফুল ফর্ম কি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিপল রিপ্রেজেন্টেশন, হাবি যাবি এইভাবে অনেক কিছু দিবে কিন্তু, হ্যাঁ কেয়ারফুল। এইটা দিয়ে কি হবে, উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে সিট ভাগাভাগি হবে, উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে সিট ভাগাভাগি হবে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যে বুঝো ভালো, যে না বুঝো এখন আসলে 1 লাইন 2 লাইনে বোঝানোটা একটু ডিফিকাল্ট আর কি, ঠিক আছে। আর একান্তই যদি কেউ বুঝতে চাও তাহলে আমাদের নক দিও, আমি হচ্ছে বড় করে পোস্ট দিয়ে দিই মানে গ্রুপে, বুঝার দরকার নেই। প্রশ্ন আসলে এটুকুই প্রশ্ন আসবে যে উচ্চ কক্ষে কোন পদ্ধতিতে হচ্ছে সিট ভাগাভাগি হবে, সরাসরি জনগণের ভোটে নাকি পিআর পদ্ধতিতে নাকি পরোক্ষ ভোটের মাধ্যমে, কিসের মাধ্যমে, এইভাবে একটা প্রশ্ন করতে পারে। আর হচ্ছে সংসদের নারী আসন 100, এখন আছে 50, 100 করার প্রস্তাব দেয়া হয়েছে। আর যে কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, হ্যাঁ এরকম। এই যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এই যে ব্যাপারগুলো আছে, হ্যাঁ এইগুলা হচ্ছে তোমাকে একটু দেখতে হবে, একবার রিডিং দিলে মোটামুটি এখান থেকে তুমি পারবা ইনশাল্লাহ। ভালো কথা বলছে, লুজার্স ফাইল, খুব ভালো একটা কথা বলছে। আহ, এইটা হচ্ছে যে 25টা দল অংশগ্রহণ করছিল, সাইন করছে এক্সাক্ট 24টা, ওইখানে বসে, হ্যাঁ ওইখানে বসে সাইন করছে 24টা, খুব ভালো একটা কথা বলছো। অংশগ্রহণ করছিল 25টা দল, আর এক্সাক্ট ওই জায়গায় উপস্থিত থেকে সাইন করছে 24টা দল, এটাই দিও। আচ্ছা, আর হচ্ছে আসো সেটা হচ্ছে এই তো
এটা তো বললামই আমরা যে গণভোট আনা হবে আবার নতুন করে, মানে এই টাইপের যেগুলো আছে একবার রিডিং দিও আর কি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে চেঞ্জ করে এখন কি করা হচ্ছে, চেঞ্জ করে ওইটার এখন কি করা হবে, এইটাই। ওকে। আর গণভোট বাংলাদেশে চালু হয়েছে কত সালে? এই যে দেখো যে একটা ব্যালট পেপার আছে 77 সাল, 1977 সালে বাংলাদেশে প্রথম গণভোট চালু হয়েছে, 1977 সালে। খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ এই যে গণভোট কিন্তু এই বছর আবার হবে। এখন পর্যন্ত বাংলাদেশে 3বার গণভোট হয়েছে, 1977, 1985 আর হচ্ছে 1991। 3বার গণভোট হয়েছে, 77, 85, 91। এর মধ্যে প্রথম গণভোট এটা চালু করছিল হচ্ছে এই যে জিয়াউর রহমান, এই জন্য ওনার ছবি দিয়ে রাখছি। আরেকটা প্রশ্ন করতে পারে, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক কে? বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক কে? বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক কে? অর্থাৎ অনেক দল থাকবে গণতন্ত্রে, যেমন বঙ্গবন্ধু হচ্ছে বাকশাল কায়েম করছিল, মানে একটাই দল থাকবে, একজন লিডার থাকবে, একটা দেশ। ওকে, এই কনসেপ্ট ছিল ওনার, ঠিক আছে, ওয়ান পার্টি অর ওয়ান লিডার ওয়ান কান্ট্রি, ঠিক আছে। বাট সেখান থেকে বের হয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করছে হচ্ছে তোমার জিয়াউর রহমান। এখন বুঝতেছই সময়টাই ওনার থেকে প্রশ্ন আসতেই পারে। আর হচ্ছে তোমার বাংলাদেশে তোমার দ্বিবার্ষিকী পরিকল্পনা, অর্থাৎ একটা হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা এখন দেখবা নেওয়া হয়। প্রথম দ্বিবার্ষিকী পরিকল্পনা চালু করছিল হচ্ছে মেজর জিয়াউর রহমান। মেজর জিয়াউর রহমান, ঠিক আছে। দ্বিবার্ষিকী পরিকল্পনা ইম্পর্টেন্ট, মনে রাখতে পারো, এটা হচ্ছে জিয়াউর রহমান চালু করছিল। আর হচ্ছে প্রথম গণভোটটা আমরা বললাম। এরপরে চলে আসো 1991 সালের গণভোটটা, ভয়ানক ইম্পর্টেন্ট। 1991 সালের গণভোট হচ্ছে ভয়ানক ভয়ানক এবং ভয়ানক ইম্পর্টেন্ট। কেন? কারণ এর মাধ্যমে ক্ষমতা রাষ্ট্রপতির কাছ থেকে সংসদের কাছে বা প্রধানমন্ত্রীর কাছে চলে গেছে। ক্ষমতা রাষ্ট্রপতির কাছ থেকে সংসদের কাছে চলে গেছে, আর সংসদের কাছে যাওয়া মানেই হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া, ঠিক আছে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে কি, সংসদীয় গণতন্ত্র প্রবর্তন হয়। সংসদীয় গণতন্ত্র অর্থাৎ গণতন্ত্রের সংসদেই হবে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। যদিও সাংবিধানিক ভাবে বা নিয়ম কানুনের ভিত্তিতে রাষ্ট্রপতি এখন সুপেরিয়র, কিন্তু রাষ্ট্রপতির কে গুণে তোমরা নিজেই জানো, ঠিক আছে। ওই কি বলে, চুপ্পুর এই কে গুণে, যদি এইভাবে বলা ঠিক না, লাইভে বলতেছি, মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে কে গুণে, ঠিক আছে। তাহলে সংসদীয় গণতন্ত্র চালু হয়েছে কোন গণভোটের মাধ্যমে? তৃতীয় গণভোটের মাধ্যমে। তৃতীয় গণভোটটা হয়েছিল কত সালে? তৃতীয় গণভোটটা হয়েছিল 1991 সালে। এই গণভোটটাই সবচেয়ে বেশি দামি গণভোট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ গণভোট, ঠিক আছে, সবচেয়ে আরে সেরা, হ্যাঁ, এই যে ভালো কথা বলছে, দুই বান্ধবী একসাথে, হ্যাঁ, এই যে হচ্ছে খালেদা জিয়া আর এই যে হচ্ছে শেখ হাসিনা। ওকে, ঠিক আছে, তাহলে আসো, এটা হচ্ছে আমরা দেখাইলাম তোমার জন্য মনে থাকে যে এখানে লেখাই ছিল সংসদীয় গণতন্ত্র, কথাটা এইভাবেই আসবে যে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন হয়েছে কোন ইয়ার মাধ্যমে। আচ্ছা, চলে আসো। এরপরে যদি আমরা আসি যে এতক্ষণ কিন্তু বকবক করলাম হচ্ছে জুলাই সনদের আন্ডারে, এবার হচ্ছে জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্র, এই ডেট তোমার এমনি মনে থাকবে যে জুলাই ঘোষণাপত্র কবে ঘোষণা করা হয়েছে। এই যে 5 আগস্ট যে আপা চলে গেছিল, ওই পরের বছরের 5 আগস্ট, অর্থাৎ মানে এই নতুন বছর 5 আগস্ট 2025, এই দিন হচ্ছে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে বা পাঠ করা হয়েছে। এটা পাঠ করছে হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর হচ্ছে তোমার এইটা পাঠ করা হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউতে। ওকে, মানিক মিয়া অ্যাভিনিউতে। এইখানে দফা হচ্ছে 28টা। তোমরা প্যাচটা খাবা, জুলাই সনদের ধারা কয়টা? 84টা। জুলাই সনদের ধারা কয়টা? 84টা। আর জুলাই ঘোষণাপত্রের দফা কয়টা? 28টা। কেয়ারফুল এবং কেয়ারফুল, দুইটা দরকার হলে আলাদা করে খাতায় লেখা রাখবা। ওকে, চলে আসো। আর অঙ্গীকার আছে 6টা, দেখতে পারো একবার আর কি। আচ্ছা,
দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এই কাটা পড়ে গেছে এই জিনিসটা। জুলাই ঘোষণাপত্রে জুলাইয়ের যারা তোমার যোদ্ধা, জুলাই যোদ্ধাদেরকে জাতীয় বীর বলা হয়েছে। জুলাই যোদ্ধাদেরকে জাতীয় বীর মেনশন করা হয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে জুলাই যোদ্ধাদেরকে কি বলা হয়, সংগ্রামী যোদ্ধা, সাহসী যোদ্ধা, নাকি হচ্ছে জাতীয় বীর, নাকি হচ্ছে জাতীয় যোদ্ধা, কি বলা হয়েছে? এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এটা কাটা পড়ে গেছে, সমস্যা নাই, স্লাইড দিলে তুমি দেখে নিতে পারবা। আর আরেকটা প্রশ্ন আসতে পারে যে এই যে 28টা দফা আছে, এই 28 দফার কত নাম্বার দফায় এদেরকে জাতীয় বীর বলা হয়েছে? তুমি মনে রাখবা যে এরা যেহেতু 2024 সালে শহীদ হয়েছে, এই জন্য 24 নাম্বার ধারা এদেরকে জাতীয় বীর বলা হয়েছে। এরা যেহেতু 2024 সালে মারা গেছে, 2024 সালে আপার এগেইনস্টে বিদ্রোহ হইল না, তাহলে হচ্ছে 2024 সালে যেহেতু বিদ্রোহ হয়েছে, এই জন্য 24 নাম্বার ধারাতেই বলা হয়েছে। মনে থাকবে আশা করি, নাকি? না না না, ক্লাস আরেকটা আছে, আন্তর্জাতিক ক্লাস আছে, এটা শেষ ক্লাস নয়। আচ্ছা, আর হচ্ছে 3টা দ্বীপ এক হয়ে যাচ্ছে, একটা হচ্ছে স্বর্ণদ্বীপ, একটা হচ্ছে স্বর্ণদ্বীপ, আরেকটা হচ্ছে জাহাইজার চর, ঠিক আছে? এটার নাম এখন চেঞ্জ করে দিছে, এটার নাম সেনাবাহিনী খুব সুন্দর একটা নাম দিছে, স্বর্ণদ্বীপ। একটা হচ্ছে সন্দ্বীপ, আরেকটা হচ্ছে স্বর্ণদ্বীপ, আরেকটা হচ্ছে ভাসান চর, রোহিঙ্গাদের প্রিয় চর ভাসান চর। এই 3টা চর, ঠিক আছে, এখন একীভূত হচ্ছে বা এক হয়ে যাচ্ছে। তো পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে যে কোন কোন চরগুলা এক হয়ে যাচ্ছে। আর এই যে জাহাইজার চর যেটাকে আমরা বলতেছি, সো উইয়ার্ড নাম একটু, জাহাইজার চর বা হচ্ছে স্বর্ণদ্বীপ, এইখানে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটা ঘাঁটি বানানো হচ্ছে সন্ত্রাস নির্মূল করার জন্য। ঠিক আছে, তুমি জাস্ট একটু মনে রাখতে পারো, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন চরে। আমার মনে হয় এগুলা তুমি শুনলেই মনে থাকবে। হ্যাঁ, মানে এগুলা অনেক টাইম দিয়ে মুখস্থ করার দরকার নাই, যেহেতু তোমার জাস্ট অপশন চিনতে হবে, এখানে তো খাতায় গিয়ে কিছু লিখতে হবে না, তাই না? সো তুমি জাস্ট শুনলে আমার মনে হয় যে তুমি মনে রাখতে পারবা যে কোন দ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে ঘাঁটি স্থাপন করছে, সেটা স্বর্ণদ্বীপ বা জাহাইজার চর। আর চলে আসো নিচে, আবার এক লাইন কাটা পড়ছে। ওকে, দেখো যে ডাকসু নির্বাচন হয়েছে এই বছর, ডাকসু, জাকসু, চকসু, অনেকগুলা নির্বাচন হয়েছে, চাকসু। তো এখানে তুমি একটু কি মনে রাখবা যে ডাকসুকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয়। ডাকসু হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সংসদ, প্রথম কথা। আর ডাকসুর কিন্তু সভাপতি পদে নির্বাচন হয় না, সব পদে নির্বাচন হয়। ডাকসুর সব পদে নির্বাচন হয়, জাস্ট সভাপতি পদে নির্বাচন হয় না। তাহলে সভাপতি কে হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন যে উপাচার্য থাকে সেই হচ্ছে ডাকসুর সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন যে উপাচার্য থাকে সেই হচ্ছে ডাকসুর সভাপতি। মানে এটা হচ্ছে সিলেক্টেড, এখানে ইলেকশনের কোনো ব্যাপার নেই, সিলেক্টেড পদ। আর তুমি মনে রাখতে পারো একটু যে এখানে ডাকসুতে নির্বাচন শুরু হয় সহ সভাপতি পদ থেকে। ডাকসুতে নির্বাচন শুরু হয় ভাইস প্রেসিডেন্ট বা সহ সভাপতি পদ থেকে। ওকে, আচ্ছা এবার আসো, ডাকসুতে এখন পর্যন্ত এই নারী সহ সভাপতি বা নারী ভিপি হয়েছে 2 জন, এটা একটু মনে রাখতে পারো। প্রথম হয়েছিল জাহানারা আক্তার, আর পরে হয়েছিল মাহফুজা খানম। এই ভদ্রমহিলা এই বছর মারা গেছে, মাহফুজা খানম। সো আসলে আসতে পারে। ডাকসু টপিকটাই বেসিক্যালি ডিউর জন্য বেশি ইম্পর্টেন্ট আর কি। আর আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে এইটা, যে ডাকসুতে এখন পর্যন্ত বা পরীক্ষা আসবে এই বছর ডাকসুতে কততম নির্বাচন হয়েছে। এই বছর ডাকসুতে 38তম নির্বাচন হয়েছে। এই বছর ডাকসুতে 38তম নির্বাচন হয়েছে, শুনলেই আশা করি মনে থাকার কথা। আচ্ছা, আর হচ্ছে এইখান দিয়ে ডাকসুর একটু ইতিহাস দেয়া আছে। ইতিহাস তো আর হচ্ছে সাম্প্রতিকের মধ্যে নরমালি ধরা যায় না আর কি, তুমি একটু দেখবা একবার। আর সাম্প্রতিক থেকে যেটা ইম্পর্টেন্ট, যে নির্বাচনটা কয় তারিখে হইল, 9 সেপ্টেম্বর, কততম, 28তম, এটা আমরা বলছি। আচ্ছা, তারপরে আসো ভাইস প্রেসিডেন্ট বা সহ সভাপতি কে নির্বাচিত হইল, আবু সাদিক কায়েম,
চিনো অনেকে ফেসবুকের থ্রুতে, তাই না? আচ্ছা, আর সাধারণ সম্পাদক হয়েছে এস এম ফরহাদ। নামগুলো একটু জাস্ট একবার খেয়াল রাখতে পারো, ঠিক আছে? আর ডাকসুতে কেন্দ্রীয়, আচ্ছা কেন্দ্রীয় সংসদের সদস্য পদ টোটাল 28টা পদ আছে, ঠিক আছে? ডাকসুতে টোটাল 28টা পদ আছে, এটা একটু জানতে পারো। অর্থাৎ 28টা পদে নির্বাচন হয়। তাহলে আমরা একটু মনে রাখবো 38তম নির্বাচন হয়েছে এই বছর, আর 28টা পদে নির্বাচন হয়েছে, এটা একটু মনে রাখবো। ওকে, আচ্ছা। আর হচ্ছে তোমার এরপরে চলে আসো যে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক দেশ ভিজিটে গেছে সম্প্রতি, এটা মনে হয় জানো সবাই। যেমন হচ্ছে উনি মালয়েশিয়া ভিজিটে গেছে। সবগুলাতেই তুমি জানবা যে যেখানেই গেছে ওনারে তো খালি ডিগ্রি আর ডিগ্রি দিয়ে ভরাই ফেলছে, ঠিক আছে? ডিগ্রি আর ডিগ্রি দিয়ে ভরাই ফেলছে। আমার যেটা ব্যক্তিগত বিশ্বাস, উনি নিজেও মনে রাখতে পারে কিনা যে উনি কোথা থেকে কোন কোন ডিগ্রি পাইছে। ওনারও মনে হয় লিস্ট পড়া লাগে, ঠিক আছে? যে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা তো আমার দিছিল, ঠিক আছে? মানে এত ডিগ্রি, যেটা হচ্ছে এটি নাম ভালোই জানি। আচ্ছা, এত ডিগ্রি যে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও আশা করি মনে রাখতে পারবে না আর কি। আচ্ছা, এই স্লাইড পড়লেই হবে, হ্যাঁ এই স্লাইড পড়লেই হবে। ক্যাপসুলের থেকেই এখানে ম্যাক্সিমাম ইনফরমেশন আমি চেক করেই দিছি আর কি, যে যেগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্যাপসুলে তো আরো হাবিজাবি জিনিস থাকে। আচ্ছা, মালয়েশিয়ার কোন বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে হচ্ছে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে? কেবাংসান, কেবাংসান, ঠিক আছে? কি বিশ্ববিদ্যালয়? কেবাংসান। হ্যাঁ, নুহা ভালো কথা বলছে, মানে টোটাল পদ হচ্ছে 29টা, কিন্তু নির্বাচন হয় 28টাতে আর কি। হ্যাঁ, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আর কি যে পরীক্ষা এটাই আসবে আর কি, কারণ বা কনফিউজ হওয়ার যেহেতু সুযোগ থাকে, পরীক্ষা আসবে নির্বাচিত পদসংখ্যা কত। ডাকসু নির্বাচিত পদসংখ্যা হচ্ছে 28টা, ঠিক আছে? আর এমনিতে ওই যে সভাপতি, ওই বেটা তো সিলেক্টেড, ওনারে সহ 29টা আর কি, ঠিক আছে? ওকে, আসো জিএস হচ্ছে এস এম ফরহাদ। হ্যাঁ, ওকে, চলে আসো। আমরা যেটা বলতেছিলাম কেবাংসান, তুমি শুনো, দুই একবার শুনলেই দেখবা অপশনে গিয়ে চেনা চেনা লাগতেছে যে হ্যাঁ এই যে এরকম গালাগালি ভাইয়া ক্লাসের মধ্যে করছিল। কেবাংসান এটা কি মানে কেমন শোনায় নামটা? আচ্ছা যাক, ওদের ভাষায় হয়তো ভালো কিছু আর কি। আর ইংল্যান্ড থেকে হচ্ছে তোমার কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে। জাপানের সোকা ইউনিভার্সিটি থেকে, সোকা বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে। আর চীনের হচ্ছে পিকিং, পিকিং বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছে। কোন বিশ্ববিদ্যালয়? পিকিং, পিকিং বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছে। ওকে, তাহলে কোথা থেকে কোন ডিগ্রি দেওয়া হয়েছে? হ্যাঁ, কোন ডিগ্রি লাগবে না, ম্যাক্সিমাম জায়গা থেকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে ম্যাক্সিমাম। তুমি মনে রাখবা যে কোন ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে। যেমন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে জাপানের কোন বিশ্ববিদ্যালয় কর্তৃক তোমার ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়েছে, তাহলে তুমি দেখাবা হচ্ছে জাপানের হচ্ছে সোকা, ঠিক আছে? আর ইয়ার হচ্ছে কেবাংসান, কেবাং। ওকে, আর এটা পরীক্ষায় আসতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস এই বছর জাতিসংঘের 80তম সম্মেলনে অংশগ্রহণ করছিল। এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি যাই বলতেছি এগুলো ইম্পর্টেন্ট, না হলে হুদাই লিখতাম না এখন স্লাইডে। কষ্ট করে কে লিখে বলো? 80তম সম্মেলন, একটা মানে প্লেন ডিজিটের মতো মনে থাকবে আশা করি। 80তম সম্মেলনে পরীক্ষায় প্রশ্ন আসবে কি, রোহিঙ্গাদের ফেরাতে কত দফা প্রস্তাব, কত দফা প্রস্তাব দিছে? লাকি 7, 7 দফা প্রস্তাব দিছে, লাকি 7। ওকে, লাকি 7, এটা আশা করি মনে থাকবে। আর পরীক্ষায় আবারও প্রশ্ন আসতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকট সমাধানে কততম সম্মেলনে, কততম সম্মেলনে প্রস্তাব রাখছে? জাতিসংঘের কততম সম্মেলনে? জাতিসংঘের তোমার 80তম সম্মেলনে। ওকে, চলো পরের স্লাইডে চলে আসি। এখানে সাম্প্রতিক দিবস আছে ভাই, যেগুলো আমি বোল্ড করে রাখছি, এইগুলা যদি না পড়ে হলে চলে যাও, যাওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? জুলাই শহীদ দিবস না পড়ে হলে গেলে যাওয়ার কোনো দরকার নাই। জুলাই গণ অভ্যুত্থান দিবস, ভয়ানক ইম্পর্টেন্ট। শহীদ সেনা দিবস, ওই যে বিডিআর বিদ্রোহ যে হয়েছিল ওইটা। আর জুলাই কন্যা দিবস, এই 4টা দিবস না পড়ে, কৃষক দিবসটাও, এখানে মারাটা কি খাবার শুনো একটু। কৃষি দিবস, কৃষি দিবস হচ্ছে 15ই নভেম্বর বা 1লা অগ্রহায়ণ, কৃষি দিবস।
জাতীয় কৃষি দিবস হচ্ছে 1 নভেম্বর। সাল লিখতেছি কেন, 1 নভেম্বর বা 1 অগ্রহায়ণ। আর যদি বলে কৃষক দিবস, কৃষি দিবস আর কৃষক দিবস রে প্যাচ লাগায়ও না, কৃষি দিবস আর কৃষক দিবস প্যাচ লাগায়ও না। ওকে, আর এই যে 5টা দিবস, এই 5টা দিবস ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ। আমি কিন্তু মুখস্থ করাই দিতে পারবো না, ঠিক আছে? তবে এগুলা তোমাদের সব চেনা ডেট। দেখো, একটা হচ্ছে যে এই দিন হচ্ছে আবু সাইদ মারা গেছিল, শহীদ আবু সাইদের মৃত্যুবার্ষিকী, এই দিনকে আমরা বলতেছি হচ্ছে জুলাই শহীদ দিবস। আর হচ্ছে 5 আগস্ট হচ্ছে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতন হইল, তাহলে ওইটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। খেয়াল করবা, নামে জুলাই, নামে কিন্তু হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস, কিন্তু ডেট কিন্তু গিয়ে আগস্ট মাসে। আর হচ্ছে জুলাই কন্যা দিবস, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়। আর জুলাইতে অবদান রাখার জন্য 100 জন নারীকে সম্মাননা দেওয়া হয়েছে, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। জুলাইতে অবদান রাখার জন্য 100 জন নারীকে সম্মাননা দেওয়া হয়েছে। চলো চলে আসি পরীক্ষায় এই স্লাইড থেকে কি প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসবে জাতিসংঘের কোন কমিশন, জাতিসংঘের কোন কমিশন বা জাতিসংঘের কোন সংস্থা জুলাই গণহত্যাকে তোমার স্বীকৃতি দিয়েছে? জুলাই গণহত্যা যে হয়েছে এটার কনফার্মেশন রিপোর্ট, একদম যে আন্তর্জাতিক স্বীকৃতি, যেটা বলে যে হ্যাঁ এটা আন্তর্জাতিক ভাবেও স্বীকৃত। নট অনলি বাংলাদেশ, আমরা বাংলাদেশে তো সবাই জানি কি হয়েছে না হয়েছে, কিন্তু বিশ্ববাসী সবাই এখন যেহেতু জাতিসংঘ এটাকে অ্যাসিওর করছে, জাতিসংঘের কোন সংস্থা? OHCHR, এইটার যে হাই কমিশনার বা প্রধান ভলকার টুর্ক, এই বেটা বাংলাদেশে আসছিল এবং উনি হচ্ছে মোটামুটি দাবি করছে যে 1400 শহীদ হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে 1400 শহীদ হয়েছে। ইম্পর্টেন্ট, খুবই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরীক্ষায় এইটা বেশি ইম্পর্টেন্ট, OHCHR। আচ্ছা, চলে আসো এরপর জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় ঐকমত্য কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয় কবে একটু দেখতে পারো। জাতীয় ঐকমত্য কমিশনের হেড হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস, আর সহ সভাপতি হচ্ছে ডক্টর আলী রিয়াজ। অনেকেই চিনতে পারো, ডক্টর আলী রিয়াজ অনেকবার টিভিতে আসছে, পত্রিকায় অসংখ্যবার, মনে হয় 2-4 দিন পর পরই একবার আলী রিয়াজের ছবি না দিলে পত্রিকা আলাদের ঘুম হারাম হয়ে যায়, এরকম আর কি। সো ঐকমত্য কমিশনের হেড ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস। আর ঐকমত্য কমিশনের এই যে ঐকমত্য কমিশনে কিন্তু জুলাই সনদ তৈরি করছিল, একটু আগে যে পড়ে আসলাম, জুলাই সনদের ধারা হচ্ছে 84টা পড়ছিলাম। জুলাই সনদে হচ্ছে 100 আসন করার কথা বলা হয়েছে। জুলাই সনদ মতে কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তাহলে সেই প্রস্তাবগুলা কারা দিছে? সেই প্রস্তাব দিছে ঐকমত্য কমিশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আসো যে এই যে সংবিধান, আচ্ছা এমনিতে তো তোমরা জানো যে অনেকগুলা সংস্কার কমিটি হয়েছে। সংস্কার কমিটি আসলে কি সংস্কার করছে আমরা জানি না, কিন্তু অনেকগুলা সংস্কার কমিটি হয়েছে। এর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিল কিন্তু এই ডক্টর আলী রিয়াজ, যে ভদ্রলোকের কথা একটু আগেও বললাম, উনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিল। এটা লাগবে আমাদের স্বাস্থ্য, যারা মেডিকেলে পরীক্ষা দিচ্ছি আমরা, এটা কিন্তু ভয়ানক ইম্পর্টেন্ট, যে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান ছিল AK আজাদ, আবুল কালাম আজাদ খান, AK আজাদ খান। ওকে, আর হচ্ছে নারী বিষয়ক, এটা খুবই দামি, ইদানিং মানে যে কোনো কিছুতেই নারী রিলেটেড ইনফরমেশন গুলা প্রচুর আসে বা আসার মতো। যেমন লাস্ট ইয়ার ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন হয়েছিল যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারে নারী উপদেষ্টা কয়জন? 4 জন। সো এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে, অর্থাৎ নারী রিলেটেড। সো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নারী বিষয়ক সংস্কার কমিশনের হেড কে? শিরিন পারভিন হক। নারী সংস্কার কমিশনের হেড হচ্ছে শিরিন পারভিন হক। ওকে, তাহলে সংস্কার কমিশন অনেকগুলা আছে, তুমি সবগুলা পড়ে পারবা না, আমি যেগুলা দাগাই দিছি এগুলা দেখবো। আচ্ছা, চলে আসো সাংবিধানিক ভাবে গুরুত্বপূর্ণ পদ। ভাই
একদম বলি, আমি এখন স্লাইড ধরে ধরে রিডিং পড়তে পারি, বাট আমার মনে হয় না যে এই রিডিং পড়া তোমার কোনো কাজে লাগবে। তার থেকে আমরা বরং একটু সময় বাঁচাই। সেটা হচ্ছে যে তুমি এই যে যে দাগানোগুলো আছে, যেমন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরকে আহসান এইচ মনসুর, এটা দেখতে হবে। বাংলাদেশ এই যে ক্রিকেট বোর্ডের এটা দেখতে পারো একটু, আমিনুল ইসলাম বুলবুল। তারপরে হচ্ছে তোমার এই যে যেমন সেনাবাহিনীর প্রধানকে ওয়াকারুজ্জামান, উনারে চেনো না এমন কেউ নাই এই মুহূর্তে। তারপর হচ্ছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিকে সালাউদ্দিন নোমান চৌধুরী। মানে এই টাইপের যে ইনফরমেশন গুলো আছে, এটা তুমি একবার বাসায় দেখলে আমার বিশ্বাস অনেকটাই মনে রাখতে পারবা আর কি। একদম সব ঝাড়া মুখস্থ না হয়ে গেলেও ম্যাক্সিমাম তুমি মনে রাখতে পারবা। অ্যাজ ইউজুয়াল সেম এখান থেকে হচ্ছে প্রধান নির্বাচন কমিশনারটা ভয়ানক ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। ঠিক আছে, প্রধান বিচারপতিকে এইটাও ইম্পর্টেন্ট অ্যাজ ইউজুয়াল। দাগানো যেগুলা এগুলাই দেখবা, কিন্তু যেহেতু এই দুইটা আমি মার্ক করলাম, এই দুইটা ভয়ানক ইম্পর্টেন্ট, জাস্ট আগুন লেভেলে ইম্পর্টেন্ট। আচ্ছা, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 তত্ত্ব আছে। ঠিক আছে, 3-0 তত্ত্বটা আসলে অনেক আগে দিছে, এটা আর সাম্প্রতিকের মধ্যে এখন আসে না, তাও আমরা রাখছি কারণ 3-0 তত্ত্ব থেকে লাস্ট ইয়ারও ভার্সিটি মেডিকেল বিভিন্ন জায়গায় প্রশ্ন হয়েছে। ঠিক আছে, সো 3-0 তত্ত্বের 3টা তত্ত্ব আছে, তাই না? আমরা অনেকেই এমনি মনে থাকে সবার, যারা মনে থাকে না মনে রাখবে সিওপি কাপ। কাপ মানে হচ্ছে সিতে কার্বন ইমিশন, উনি 0 করতে চাইছে। ইউতে হচ্ছে আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে, অর্থাৎ বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট হচ্ছে 0 বানাইতে চাইছে। আর হচ্ছে তোমার পিতে হচ্ছে পোভার্টি বা দারিদ্র, এটারে 0 বানাইতে চাইছে। তাহলে 3-0 তত্ত্বের মূল কথা কি কি, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে, বদরুদ্দিন ওমর, উনি একজন রাইটার প্লাস হচ্ছে একজন গবেষক প্লাস হচ্ছে বাংলাদেশি একজন বুদ্ধিজীবী, মারা গেছে এই বছর, এই জন্য ইম্পর্টেন্ট। ওনার 2টা বিখ্যাত বই আছে, একটা হচ্ছে সংস্কৃতির সংকট, খুবই ইম্পর্টেন্ট। মোস্ট প্রবাবলি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বই আছে সভ্যতার সংকট, কাছাকাছি শোনায় কিন্তু, সংস্কৃতির সংকট, সভ্যতার সংকট। সো এটা কিন্তু দেখতে হবে। হ্যাঁ, আর আরেকটা বই আছে পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, তো এই 2টা বইয়ের নাম একটু মনে রাখতে হবে, যেহেতু এটা মরে গেছে। আর হচ্ছে দেখো মজার বিষয়, উনি বাংলা একাডেমি পুরস্কার পাইছিল, আর এই বছর উনি স্বাধীনতা পুরস্কার পাইছে, কিন্তু উনি 2টাই প্রত্যাখ্যান করছে, বর্জন করছে 2 পুরস্কারই। ঠিক আছে, আচ্ছা তাহলে একটু দেখো এটা চলে আসে। এরপর যদি আমরা দেখি, এই বছর ভাস্কর হামিদুজ্জামান খানও মারা গেছে। হামিদুজ্জামান খান যে দক্ষিণ কোরিয়াতে একটা অলিম্পিক গেমস হয়েছিল, সেই অলিম্পিক গেমসে ওনার একটা ভাস্কর্য রাখা হয়েছিল, যেটা নাম হচ্ছে স্টেপস। ঠিক আছে, এটা কিন্তু অনেক বেশি দামি, যেহেতু উনি মরে গেছে। এখন মরলেই মানুষ দামি হয়ে যায়, বুঝছো? বেঁচে থাকতে কেউ আসলে মূল্যায়ন করে না, মরলে সবার দাম বেড়ে যায় আর কি, বুঝছো? সেরকম হয়েছে অবস্থা আর কি। আচ্ছা, তাহলে আমরা যেটা বললাম যে ভাস্কর হামিদুজ্জামান খান, ওনার একটা ভাস্কর্য সিউল অলিম্পিকে, দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত সিউল অলিম্পিকে হচ্ছে ওনার একটা ভাস্কর্য রাখা হয়েছিল। আর এছাড়া হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে সংসপ্তক, ভয়ানক 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 ইম্পর্টেন্ট, মানে যেহেতু উনি এই বছর মারা গেছে এই জন্য ভয়ানক ইম্পর্টেন্ট। আর হচ্ছে আরেকটা জানো তোমরা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রথম ভাস্কর্য হচ্ছে জাগ্রত চৌরঙ্গী, রাইট? বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রথম ভাস্কর্য হচ্ছে জাগ্রত চৌরঙ্গী, যেটার স্থপতি হচ্ছে আব্দুর রাজ্জাক। আর এই আব্দুর রাজ্জাককে হেল্প করছিল, হেল্পিং হ্যান্ড ছিল, অর্থাৎ এইটাতেও হচ্ছে কাজ করছিল হামিদুজ্জামান খান। এই যেখানে লেখাই আছে আর কি, যে এই প্রজেক্টে হচ্ছে আব্দুর রাজ্জাকের সাথে কাজ করছে। ঠিক আছে, সো এটা একটু জানতে পারো চাইলে, হ্যাঁ জানলে ভালো হয় আর কি। ওকে, চলে আসো কিছু ইনফরমেশন। এইটা তো ভাই সবাই জানে, এবং মোস্ট প্রবাবলি আমার মনে হয় কোথাও না কোথাও ইনশাল্লাহ কিছু কিছু জিনিস কিন্তু বলতেছি যে কোথাও না কোথাও ইনশাল্লাহ আসবে, সবকিছুতে কিন্তু বলতেছি না, কিন্তু যেটা বলতেছি ওইটা একদম কান খুলে শুনবা, বা এটা মার্ক করে রাখবা, ওইটা লিখে রাখবা। বাংলাদেশে সম্প্রতি কত মাত্রার ভূমিকম্প হয়েছে? ভয়ানক দামি, 5.7 মাত্রার। এবং আরেকটা প্রশ্ন আসার মতো, সেটা হচ্ছে যে উৎপত্তি স্থল কোথায়?
এইটাই বেশি ইম্পর্টেন্ট আর কি, মানে যত ভূমিকম্প রিলেটেড প্রশ্ন আছে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমার ভূমিকম্পের উৎপত্তি স্থল কোথায়। মাধবদী নরসিংদী, মাধবদী নরসিংদী, মাধবদী নরসিংদী। আর এখানে দুইটা প্যাচ বাঁধাও তোমরা, এই দুইটা ইনফরমেশন দেয়া আছে, একটু দেখবা। একটা হচ্ছে ভূমিকম্পের তীব্রতা পরিমাপের গাণিতিক স্কেল হচ্ছে রিক্টার স্কেল, আর একটা হচ্ছে ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র, যন্ত্র একটা হচ্ছে স্কেল আর একটা হচ্ছে যন্ত্র। এই দুইটা একটু দেখবা। বাংলাদেশ রিসেন্টলি আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের কনভেনশনে অনুসমর্থন বা সাইন করছে। অর্থাৎ তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ সম্প্রতি কোন সংস্থার কনভেনশনে সাইন করছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আইএলওতে সমর্থন করছে বা স্বাক্ষর করছে। আয়নাঘর কি এটা মনে হয় কাউরে বলে দিতে হবে না, বাট এটা 49তম বিসিএস এর প্রশ্ন আসছে যে আয়নাঘর কি, ঠিক আছে। সো ইম্পর্টেন্ট আর কি, জেনে রাখো, পরীক্ষা আসতেই পারে যে আয়নাঘর কি, একটা ঘর নাকি হচ্ছে, মানে এই বিভিন্ন ভাবে প্রশ্ন দিতে পারে, একটা জাদুঘর কি, এটা আয়নাঘর, ঠিক আছে, এটা একটা গোপন কারাগার আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা জানো সবাই। আরেকটা প্রশ্ন আসতে পারে যে সম্প্রতি বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানি করতেছে কোন দেশ থেকে। সম্প্রতি বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানি করতেছে নেপালের কাছ থেকে, নেপালের কাছ থেকে জলবিদ্যুৎ আনতেছে, ঠিক আছে, সম্প্রতি নেপালের কাছ থেকে জলবিদ্যুৎ আনতেছে। ওকে, চলে আসো। এইটা আমার কেন যেন মনে হয় এটা মেডিকেলে আসা উচিত, না আসলে অনেক কষ্ট পাবো, ঠিক আছে, এইটা মেডিকেলে ডেফিনেটলি আসা উচিত, না আসলে খুবই 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 কষ্ট পাবো। যে এই বছর কোন রোগের টিকা দেয়া হচ্ছে, বা এই বছর কোন রোগের টিকা নতুন করে চালু হয়েছে ইপিআই শিডিউলে, সেটা হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন, টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন, টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন, টিসিভি, টিসিভি, টিসিভি বলে সংক্ষেপে, ঠিক আছে। প্রশ্ন কি আসবে, একটা হইতে পারে কত তারিখ চালু হয়েছে, 12ই অক্টোবর চালু হয়েছে, 12ই অক্টোবর চালু হয়েছে, 12ই অক্টোবর চালু হয়েছে এই বছরের 12ই অক্টোবর। আরেকটা প্রশ্ন আসতে পারে, বা যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই প্রশ্নটা আসবে, আসলে হয়তো টাইফয়েড ভ্যাকসিন কত থেকে কত বছর বয়সীদের দেয়া হচ্ছে। আমার ব্যক্তিগত উপলব্ধি বলে এইটাই আসার কথা। ব্যক্তিগত উপলব্ধি হচ্ছে যে টাইফয়েড ভ্যাকসিন কত থেকে কত বছর বয়স্কদের দেয়া হচ্ছে, 9 মাস থেকে 15 বছর, 9 বছর থেকে না কিন্তু 9 মাস থেকে 15 বছর। ওকে, আর হচ্ছে এইটা সালমোনেলা টাইফি দিয়ে হয়, সালমোনেলা টাইফি দিয়ে হয়, এবং আরেকটা কথা হচ্ছে এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাই না, এগুলা আমরা জানি, এগুলা হচ্ছে ওই যে অনুজীব চ্যাপ্টারের থ্রুতে এগুলা জানি, ওই ডিপ আলোচনায় আমি যাব না এখন। আর এইটা এই যে রিসেন্ট বিসিএস এও প্রশ্ন আসছে, যে কোনো টাইমে ইনফরমেশনটা ইম্পর্টেন্ট, বাংলাদেশের ইতিহাসে টিকা চালু হয়েছে কবে, বা এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন ইপিআই চালু হয়েছে কবে, বা টিকাদান কর্মসূচি চালু হয়েছে কবে, 1979 সালে। খুবই ইম্পর্টেন্ট, বুঝছো, এটা জিয়ার আমলে হয়েছে, তো এই জন্য আরো আসতে পারে আর কি। আচ্ছা, আর হচ্ছে এটা একটু মনে রাখতে পারো, MDCF2, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে আমাদের বডিতে তো অনেক ভালো ব্যাকটেরিয়া আছে, তাই না, ভালো ব্যাকটেরিয়া কিন্তু ভালো কাজ করে, অর্থাৎ ওইগুলা কিন্তু দরকারি ব্যাকটেরিয়া, দরকার আছে। তো সেরকম একজন বাংলাদেশি গবেষক তাহমিদ আহমেদ, উনি হচ্ছে কি করছে, যে উনি হচ্ছে তোমার ছোলা, সয়াবিন, চীনাবাদাম, কাঁচকলার সংমিশ্রণে একটা খাবার বানাইছে যেখানে এরকম প্রচুর ব্যাকটেরিয়া আছে। ব্যাকটেরিয়া খাবা, হ্যাঁ, শুনতে উইয়ার্ড লাগলেও মানে এগুলা ভালো ব্যাকটেরিয়া আছে, ওই খাবারটার মধ্যে ভালো ব্যাকটেরিয়া আছে যেটা তোমার বডির জন্য খুবই দরকার। আচ্ছা, আর হচ্ছে কলম্বো সিকিউরিটি এনক্লেভ, লেস ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে কেন যেন, কলম্বো সিকিউরিটি এনক্লেভ, তাও একবার দেখতে পারো চাইলে। বাংলাদেশে এখন পর্যন্ত জাতিসংঘের 5 জন মহাসচিব বাংলাদেশে আসছে, জাতিসংঘের ইতিহাসে 5 জন মহাসচিব বাংলাদেশে আসছে। এর মধ্যে সর্বশেষ এই বছর আসলো অ্যান্তনিও গুতেরেস, 4 দিনের সফরে বাংলাদেশে আসছিল। ওকে, এটা একটু মনে রাখবো, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অ্যান্তনিও গুতেরেস বাংলাদেশে আসা
কততম জাতিসংঘের মহাসচিব? ঠিক আছে, বাংলাদেশে 5 জন জাতিসংঘের মহাসচিব আসছে, উনি হচ্ছে 5 নাম্বার। ওকে, উনি হচ্ছে 5 নাম্বার। জাতিসংঘ হাউস কোথায়? এটা আসলে ভুল করবে অনেকেই। জাতিসংঘ হাউস দাগাই দিবে হচ্ছে তোমার নিউ ইয়র্কে। না, জাতিসংঘ হাউস হচ্ছে ঢাকার গুলশানে। গুলশানে। ওকে, জাতিসংঘ হাউস হচ্ছে ঢাকার গুলশানে। ওকে, জাতিসংঘ হাউসটা কি? বাংলাদেশ এবং জাতিসংঘের সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘের একটা হাউস বা ভবন উদ্বোধন করা হয়েছে বাংলাদেশে, যেটার নাম হচ্ছে জাতিসংঘ হাউস। পরীক্ষা আসলে কিন্তু অনেকেই ধরা খাবে জাতিসংঘ হাউস কোথায়, কিধার মে। ঠিক আছে, আচ্ছা চলে আসো। গুম বিরোধী আন্তর্জাতিক সনদ, এইটা এই বছর আমি অনেক চাকরির পরীক্ষা আসতে দেখছি, যেহেতু এখনো হচ্ছে তোমার ইয়ার পরীক্ষা হয় নাই, ভার্সিটির পরীক্ষা হয় নাই, সো ভার্সিটিতে আসতে পারে আর কি, বা মেডিকেলে আসতে পারে। গুম বিরোধী সনদে বাংলাদেশ সাইন করছে 29 আগস্ট 2024। 29 আগস্ট 2024। এখানে একটা মজার বিষয় আছে, একটু খেয়াল করো। বাংলাদেশ স্বাক্ষর করছে 29 আগস্ট 2024, আর 30 আগস্টকে গুম বিরোধী দিবস হিসেবে পালন করা হয়। 29 আগস্ট আর 30 আগস্ট কাছাকাছি ডেট, কিন্তু মনে থাকার মতো। 29 আগস্ট 30 আগস্ট, 29 আগস্ট 30 আগস্ট, মনে থাকার মতো। আচ্ছা, এরপরে দেখো স্কিন ব্যাংক, এটা কিন্তু পরীক্ষাতে অনেক আসার মতো একটা ইনফরমেশন। স্কিন ব্যাংক পরীক্ষায় প্রশ্ন আসবে যে স্কিন ব্যাংক বলতে কি বোঝায়, টাকার ব্যাংক বা এই টাইপের বিভিন্ন অপশন দিবে আর কি। স্কিন ব্যাংক হচ্ছে এখানে স্কিন বা তোমার চামড়া সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে যখন কারো লাগে তাকে দেয়া হয়। এটা কোথায়? এটা হচ্ছে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, খুবই ইম্পর্টেন্ট। স্কিন ব্যাংক একটু মনে রাখবো আমরা। ওকে, স্কিন ব্যাংক। আচ্ছা চলে আসো। এরপরে যদি আমরা দেখি যে 2 জন সাঁতারু, রিসেন্টলি 2 জন সাঁতারু, তারা হচ্ছে 2 জন সাঁতারু হচ্ছে ইংলিশ চ্যানেল পাড়ি দিছিল। বাংলাদেশের ইতিহাসে প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দিছিল হচ্ছে ব্রজেন দাস, অনেকে নাম শুনছি আমরা। আর এই বছর রিসেন্টলি 2 জন পাড়ি দিছে, একজন হচ্ছে নাজমুল হক আর একটা হচ্ছে মাহফিজুর রহমান সাগর। মাহফিজুর রহমান সাগর নাম দেখতে পারি, লেস ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে। যেটা আসার জন্য বেশি ইম্পর্টেন্ট যে বাংলাদেশের এই বছর একজন এভারেস্ট জয় করছে, ভয়ানক দামি পড়া, ভয়ানক। ইকরামুল হাসান শাকিল, উনি হচ্ছে C2 সামিট, C2 সামিট অর্থাৎ সাগর থেকে সর্বোচ্চ চূড়ায়, সাগর থেকে সর্বোচ্চ চূড়ায়, এই নাম দিয়ে ওনার অভিযানের নাম ছিল C2 সামিট। এই নাম দিয়ে উনি কক্সবাজার থেকে হেঁটে 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 গিয়ে হচ্ছে তোমার উঠছে, কোথায় উঠছে? তোমার এভারেস্টে উঠছে। ওকে, উনি এভারেস্ট জয় করা সপ্তম, লাকি 7, সপ্তম বাংলাদেশি। ওকে, আচ্ছা এই যে তোমার হচ্ছে ইকরামুল হাসান শাকিল, সবার থেকে উনি আলাদা। যত এভারেস্ট বিজয়ী আছে সবার মধ্যে উনি আলাদা। কেন? কারণ উনি হেঁটে হেঁটে গিয়ে, কক্সবাজার থেকে হেঁটে হেঁটে গিয়ে হচ্ছে তোমার এভারেস্টে উঠছে আর কি। ওকে, তাহলে উনি হচ্ছে এভারেস্ট জয়ী সপ্তম বাংলাদেশি। ঠিক আছে, এভারেস্ট জয়ী সপ্তম বাংলাদেশি। এখানে একটা ঝামেলা আছে, অনেকে হচ্ছে সজল খালেদ যেহেতু হচ্ছে এভারেস্ট জয় করে ফিরে আসতে পারে নাই, এজন্য ওনাকে কাউন্ট করতে চায় না অনেকে। সেই হিসাবে ধরলে সজল খালেদকে যদি আমরা বাদ দেই তাহলে উনি হচ্ছে ষষ্ঠ বাংলাদেশি। তবে অপশনে সপ্তম থাকলে সপ্তমই দাগাইতে পারো, অপশনে সপ্তম থাকলে সপ্তমই দাগাও। আচ্ছা চলে আসো মাইলস্টোন ট্র্যাজেডি, এটা মনে হয় সবাই জানো। মাইলস্টোন ট্র্যাজেডি জানো না এমন লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর আমার কাছে মনে হয়। মাইলস্টোন ট্র্যাজেডির ডেটটা ভয়ানক, ভয়ানক এবং ভয়ানক ইম্পর্টেন্ট, নট অনলি বাট অলসো ভয়ানক। ঠিক আছে, আচ্ছা আর হচ্ছে প্রশ্ন আসবে যে কোন বিমান বিধ্বস্ত হয়েছিল, FT7 বা F7, যেটা বলো তোমরা, FT7 BGI, BGI বা F7 BGI বলে, যেটা বলো। এই বিমানটা হচ্ছে বিধ্বস্ত হয়েছিল। কে মারা গেছিল পাইলট, এটা আসার সম্ভাবনা কম তুলনামূলক। একজন ভদ্র মহিলা বা একজন টিচার মারা গেছিল, একজন ম্যাম মারা গেছিল, তোমরা জানো, মেহেরিন চৌধুরী। ওনার নামে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে
পুরস্কার চালু করছে, ঠিক আছে। সো পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে আর কি, ওকে। আর আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কোন বিমান বিধ্বস্ত হয়েছিল, কবে বিধ্বস্ত হয়েছিল, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য। ওকে, এরপর চলে আসো, তোমরা ইদানিং শুনতেছো কিনা আমি জানি না, যে ইদানিং চট্টগ্রাম বন্দর নিয়ে অনেক কাহিনী হইতেছে। যারা না শুনছো, ফেসবুকে না থাকার থ্রুতে নাই শুনতে পারো, যে চট্টগ্রাম বন্দর হচ্ছে বিদেশি একটা কোম্পানিকে দেয়া হয়েছে। এখন সবাই প্রশ্ন উঠছে যে সর্বনাশ, এই চট্টগ্রাম পোর্ট মনে হয় বিদেশি কোম্পানি নিয়ে যাবে বা তারা হচ্ছে দখল করে ফেলবে, এরকম একটা আর কি গুজব উঠছে আর কি। তো এই জন্য পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আর কি, যেহেতু হচ্ছে তোমার এটা আলোচনায় আসছে আর কি, যে ডেনমার্কের একটা কোম্পানির সাথে চুক্তি হয়েছে। পরীক্ষায় প্রথম আসবে যে চট্টগ্রাম বন্দর বা হচ্ছে তোমার এই যে পতেঙ্গার লালদিয়ার চরে, ঠিক আছে, লালদিয়ার চরে হচ্ছে নতুন টার্মিনাল নির্মাণ করবে। এটা কোন দেশের কোম্পানি? ডেনমার্কের কোম্পানি, ঠিক আছে। আর ডেনমার্কের কোন কোম্পানি? মায়ারসক গ্রুপ, ঠিক আছে, মায়ারসক গ্রুপ, ওকে। মায়ারসক গ্রুপের এপিএম টার্মিনাল নামক কোম্পানি, ঠিক আছে, মায়ারসক গ্রুপের এপিএম টার্মিনাল নামক কোম্পানি। এটা একটু দেখতে পারো, আমার কাছে দেশটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়। আচ্ছা, বলধা গার্ডেন, বলধা গার্ডেন হচ্ছে ঢাকায়, বলদা না কিন্তু, বলধা, বলধা গার্ডেন। এই বলধা গার্ডেনকে হচ্ছে সম্প্রতি কুঞ্জবন ঘোষণা করা হয়েছে। এইটা একটু নামটা মনে রাখতে পারো, যে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কুঞ্জবন হিসেবে কোন কোন গার্ডেনকে ঘোষণা করা হয়েছে, বোটানিক্যাল গার্ডেন নাকি হচ্ছে রমনা পার্ক নাকি হচ্ছে বলদা গার্ডেন, কাকে ঘোষণা করা হয়েছে, এই টাইপের প্রশ্ন হইতে পারে। আর বাংলাদেশ জেল কর্তৃপক্ষের নতুন নাম হয়ে গেছে, নতুন নাম হয়েছে বিসিএস, বিসিএস অর্থাৎ বাংলাদেশ কারেকশন সার্ভিস, বিসিএস। আমার কাছে এইটা কেন যেন মনে হয় যে কোথাও না কোথাও একটা আসবে আর কি, কোথাও না কোথাও একটা ইনশাল্লাহ আসবে, কোথাও না কোথাও একটা ইনশাল্লাহ আসবে। বাংলাদেশ জেল কর্তৃপক্ষের নতুন নাম কি? বাংলাদেশ কারেকশন সার্ভিস, বিসিএস, ওকে, বাংলাদেশ কারেকশন সার্ভিস বা বিসিএস। আচ্ছা, চলে আসো। আর জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ঘোষণা করা হয়েছে। এখান থেকে প্রশ্ন আসবে, যুব উদ্যোক্তা বলতে কত বছর থেকে কত বছরকে বোঝায়? যুব উদ্যোক্তা বলতে 18 থেকে 35 বছর বয়স্কদের বোঝায়। যুব উদ্যোক্তা হচ্ছে 18 থেকে 35 বছর। আচ্ছা, আর চলে আসো, এই বছর হচ্ছে একটা সেতু বানানো হয়েছে বা উদ্বোধন করা হয়েছে। এটার নাম হচ্ছে মাওলানা ভাসানী সেতু, তিস্তা নদীর উপরে। এটা হচ্ছে কানেক্ট করছে হচ্ছে কুড়িগ্রাম আর গাইবান্ধাকে। যারা ভুলে যাবা কেজি, কেজি মনে রাখবা, 1 কেজি 2 কেজি বলো না, কেজি, কেতে কুড়িগ্রাম, জিতে গাইবান্ধা। দুইটা জেলাকে ভাসানী সেতু কানেক্ট করছে, দুইটা জেলাকে ভাসানী সেতু কানেক্ট করছে। একটা হচ্ছে কেতে কুড়িগ্রাম, জিতে হচ্ছে গাইবান্ধা, কে জি, ওকে। আচ্ছা, আর এইটা হচ্ছে নির্মাণ করছে চায়না স্টেট কনস্ট্রাকশন, সিএসসি, চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, সিএসসি ইঞ্জিনিয়ারিং তৈরি করছে এটাকে, ওকে। আর তিস্তা নদীতে এটা। আর এইটা আমার কাছে ভয়ানক ইম্পর্টেন্ট মনে হয়, কোথাও না কোথাও একটা আসবে ইনশাল্লাহ, কোথাও না কোথাও একটা আসবে। সেটা হচ্ছে, এখন বলতে পারো ভাইয়া এত কোশ্চেন আসবে, ঠিক আছে, ডেফিনেটলি কতগুলা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, গুচ্ছ, কোথাও না কোথাও দেখবা আসবে এই প্রশ্নগুলা। হ্যাঁ, প্রবাসী ভোটাররাও এই বছর ভোট দিতে পারবে, অর্থাৎ তুমি সৌদিতে আসো, সৌদি বসে ভোট দিতে পারবা, তুমি ইউএসএ তে আসো, ইউএসএ তে বসে ভোট দিতে পারবা। সেটা হচ্ছে ব্যালট, পোস্টাল ব্যালটের মাধ্যমে। পরীক্ষা এটাই আসবে, প্রবাসীদের জন্য চালুকৃত ভোট ব্যবস্থার নাম কি বা কোন মাধ্যমে ভোট দিতে পারবে? পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে। আর এটা কিন্তু একটু আগে বলছিলাম, জুলাই কন্যা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 100 জন নারীকে, খুবই ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন, এইটাও ইনশাল্লাহ কোথাও না কোথাও আসবে, এটা চাকরির পরীক্ষাতেও ইদানিং আসছে দেখলাম। সেটা হচ্ছে যে এশিয়ার প্রথম দেশ, এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করছে কোন দেশ? এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করছে কোন দেশ? বাংলাদেশ। আর অপারেশন ডেভিল হান্ট কবে হয়েছে? লেস ইম্পর্টেন্ট, দেখতে পারো। আর তোমরা জানো কিনা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু বাংলাদেশেও হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা পোর্শন বা একটা অংশ বাংলাদেশেও হয়েছিল। আর এই যে বাংলাদেশে যে হয়েছিল, এইখানে যুদ্ধ করে জাপানের অনেক সৈন্যরা মারা গেছিল, যাদেরকে কুমিল্লা আর চট্টগ্রামে দাফন করা হয়েছিল এই জাপানের সৈন্যদেরকে। তো এর মধ্যে কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি আছে। ওয়ার সিমেট্রি মানে এইখানে হচ্ছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের দাফন করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাংলাদেশ হয়েছে, চিন্তা করতে পারতেছো? আচ্ছা, তাহলে এই ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে সম্প্রতি জাপান তাদের সৈন্যদের লাশ নিয়ে গেছে। তো পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওয়ার সিমেট্রি কোথায় আছে, কুমিল্লাতে আছে আর চট্টগ্রামে আছে। সম্প্রতি কুমিল্লা ওয়ার সিমেট্রি থেকে কোন দেশ তাদের সৈন্যদের লাশ নিয়ে গেছে? জাপান। জাপান তাদের সৈন্যদের লাশ নিয়ে চলে গেছে। ওকে, ঠিক আছে, চলে আসো। এটা একটু দেখতে পারো, খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। 2025 সালের বাংলাদেশের বর্ষপণ্য, অর্থাৎ এই বছর ফোকাস থাকবে বেশি হচ্ছে আসবাবপত্রের উপরে। আসবাবপত্র মানে হচ্ছে কি? ফার্নিচার। ফার্নিচার, ঠিক আছে? তাহলে এই বছরের বর্ষপণ্য হচ্ছে আসবাবপত্র বা ফার্নিচার আর কি, ঠিক আছে? বর্ষপণ্য ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ, আচ্ছা, বিশ্বের প্রথম দেশ হিসেবে কানাডা, কানাডা কি করছে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিছে 21শে ফেব্রুয়ারিকে, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু কনফিউজ হবে না। একটা হচ্ছে বাংলাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিছে বা বাংলাকে সম্মানজনক ভাষার স্বীকৃতি দিছে কোন দেশ? সেটা হচ্ছে সিয়েরা লিওন। কিন্তু যদি প্রশ্ন করে 21শে ফেব্রুয়ারিকে, ঠিক আছে, এই দিবসটাকে 21শে ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিছে কোন দেশ? কানাডা, কানাডা, ঠিক আছে? কানাডা বলার জন্য আশা করি দেখবা তোমার মনে থাকবে আর কি। হ্যাঁ, নাম বিকৃতি করছে এটা খারাপ, ঠিক আছে, কিন্তু তোমার মনে রাখার জন্য আর কি। আচ্ছা, আর হচ্ছে বাংলাদেশে প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার কোথায় চালু হয়েছে? আমরা যারা মেডিকেলে পরীক্ষা দিব তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু হয়েছে পিজি, যেটাকে আমরা বলি পিজি, পিজি বলি না, বা হচ্ছে তোমার আর কি আগে বলতে হচ্ছে বঙ্গবন্ধু, কি বলতো আর কি, বিএসএমএমইউ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। এখন বলা হচ্ছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। এই বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির একটা হসপিটাল আছে, সুপার স্পেশালাইজড হসপিটাল, সেইখানে চালু হয়েছে, ঠিক আছে? এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট যারা মেডিকেলে দিব। ওকে, আর হচ্ছে চীনে, চীনে সম্প্রতি হচ্ছে বাংলাদেশিদের চিকিৎসা নেয়ার জন্য গ্রিন ভিসা চালু করছে। তো পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে সম্প্রতি কোন দেশ চিকিৎসা পারপাসে গ্রিন ভিসা চালু করছে? চীন। আবার প্রশ্ন আসতে পারে সম্প্রতি চীন গ্রিন ভিসা চালু করছে কিসের জন্য? কর্মী নেয়ার জন্য, চিকিৎসার পারপাসে, শিক্ষা, উচ্চ শিক্ষা অর্জনের জন্য, কোন পারপাসে? চিকিৎসা নিতে ইচ্ছুক যারা তাদের জন্য চালু করছে। ওকে, চিকিৎসা নিতে ইচ্ছুক যারা। আচ্ছা, চলে আসো, কোন জেলা কোনটা উৎপাদনের শীর্ষ জেলা? আমি যেগুলা দাগাই দিছি এগুলা দেখলে মোটামুটি হবে, একবার একটু দেখে যেতে হবে। ভয়ানক ইম্পর্টেন্ট সেরকমও না, আবার না দেখে গেলেও একটু লস হয়ে যায় এরকম আর কি। সো এটা একটু দেখে যাইতে হবে আর কি। হ্যাঁ, কৃষিজ পণ্য দেখে গেলে খুবই ভালো হয়, খুবই খুবই। আচ্ছা, আর হচ্ছে বাংলাদেশ সরকার বা বন ও পরিবেশ মন্ত্রণালয় দুইটা গাছকে নিষিদ্ধ করছে, ইউক্যালিপটাস গাছ আর হচ্ছে আকাশমণি গাছ। এগুলা কেনা বেচা লাগানো যাবে না, ঠিক আছে? ইউক্যালিপটাস আর আকাশমণি, দুইটা নাম মনে রাখতে হবে। বাংলাদেশে সবচেয়ে বেশি চাষাবাদ হয় আমন ধান, আর বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় বোরো ধান। তুমি একটু মনে রাখবা, একটা মনে রাখো, দেখবা অন্যটা এমনি মনে থাকবে। তুমি মনে রাখবা বউ, বউ থেকে বতে বোরো, রসৌতে উৎপাদন। তাহলে উৎপাদন বেশি হয় কোন ধান? উৎপাদন বেশি হয় বোরো ধান, উৎপাদন বেশি হয় বোরো ধান। তাহলে অন্য যেটা প্রশ্ন করবে, অর্থাৎ চাষাবাদ বেশি, চাষ হয় কোনটা বেশি, লাগায় কোনটা বেশি? চাষ হয় বেশি হচ্ছে আমন ধান। ওকে, আর হচ্ছে তোমার চলে আসো, এরপরে যদি আমরা একটু দেখি বাংলাদেশের প্রথম জলাভূমি নির্ভর, ঠিক আছে, অর্থাৎ পানি নির্ভর,
পানি নির্ভর বন্যপ্রাণী অভয়ারণ্য। আচ্ছা, বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে যে বন্য প্রাণীরা যেখানে অভয়ে ঘুরতে পারে, কোনো ভয় ছাড়াই ঘুরতে পারে, মানে বাংলা কথায় ওইখানে শিকার টিকার করার জন্য পারমিশন লাগবে, তুমি গিয়ে শিকার করলে ধরা খেয়ে যাবে, তোমার জেল টেল হয়ে যাবে। ওকে, তো এরকম জলাভূমি নির্ভর প্রাণী অরণ্য দুইটা ঘোষণা করা হয়েছে, একটা হচ্ছে রাজশাহীর তানোরে আর একটা হচ্ছে রাজশাহীর গোদাগাড়িতে। রাজশাহী থেকে কেউ ক্লাস করতে পারো এখন, তার আশা করি ভালো মনে থাকবে, তানোর আর গোদাগাড়ি। ওকে, আর দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র এটা হচ্ছে রাজশাহীতে, যে একটু আগেও রাজশাহী পড়লাম, এখনো আবার রাজশাহী। আর পঞ্চব্রীহি ধানের জনককে, এটা একটু দেখতে পারো। আর এগুলো লেস ইম্পর্টেন্ট, দেখে গেলে দেখে যেতে পারো, বাট পঞ্চব্রীহি ধানের জনককে এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুবই আসার মতো একটা ইনফরমেশন আমার কাছে মনে হয়। আর বাংলাদেশ কোনটা উৎপাদনে কততম, আমার কাছে ব্যক্তিগতভাবে লেস ইম্পর্টেন্ট মনে হয়। ভাইয়া কেন রাখছেন? তাও রাখছি হচ্ছে কিছু মানুষ থাকবে যারা সব না পড়লে স্যাটিসফ্যাকশন আসে না, সেই ক্ষেত্রে তাদের জন্য আর কি, তোমরা দেখবা। আর যেগুলাতে র্যাঙ্কিং এ আগায় আছে বাংলাদেশ, ফার্স্ট সেকেন্ড থার্ড, এইগুলা বেশি আসে পরীক্ষায় আর কি। হ্যাঁ, মানে যেগুলো একটু র্যাঙ্কিং এ আগানো বেশি। আচ্ছা, এইটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা। ইনশাল্লাহ এইখান থেকে প্রশ্ন না দাগায়, ঠিক আছে? অর্থাৎ তুমি যদি হচ্ছে জিকে বেসড ইউনিট গুলাতে পরীক্ষা দাও, জিকে বেসড ইউনিটে পরীক্ষা দিলে বা জিকে আছে এমন সেক্টর গুলাতে পরীক্ষা দিলে এই চার্ট থেকে প্রশ্ন না এসে পরীক্ষা শেষ হবে না। এই চার্ট থেকে ইনশাল্লাহ প্রশ্ন না এসে পরীক্ষা শেষ হবে না, ঠিক আছে? তাহলে আসো যে দেখো, প্রথম কথা হচ্ছে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত? 17,22,00,000। এটা একটু মনে রাখতে হবে, কত হাজার আর ওটা লাগবে না, 17,22,00,000, 17,22,00,000 মুখস্থ করে ফেলা এখনই। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা হচ্ছে 17,22,00,000, 17,22,00,000। বারবার বলি যে তোমার যেন মুখস্থ হয়ে যায়, বিরক্ত হইলেও এটা যেন মাথায় থেকে যায়। আর নারী পুরুষের অনুপাত দেখো, নারী পুরুষের অনুপাত কিন্তু না, মানে মেল হচ্ছে তোমার 96.3 আর ফিমেল হচ্ছে সেখানে 100, অর্থাৎ সব নারীরা কিন্তু বিয়ে করার জন্য ছেলে পাবে না, ছেলে কম বাংলাদেশে বর্তমানে, ঠিক আছে? নারী পুরুষের অনুপাতটাও ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে আর কি। আর হচ্ছে তোমার আয়ুষ্কাল, এটা লাগবে, গড় আয়ু কত, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ডিউতে আমি আসতে দেখছি। গড় আয়ু হচ্ছে বাংলাদেশে বর্তমানে 72.3 বছর, 72.3 বছর, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর হচ্ছে শিশু মৃত্যুর হার কত, মেডিকেলের জন্য ভয়ানক ইম্পর্টেন্ট। শিশু মৃত্যুর হার কত, মেডিকেলের জন্য ভয়ানক ইম্পর্টেন্ট। 1000 জনে 27 জন শিশু এখনো মারা যায় জন্মের পরপর, এখনো 1000 জনে 27টা শিশু মারা যায়, খুবই বেশি এখনো। মাথা পিছু আয় কত, ভয়ানক আকারে বিভিন্ন পরীক্ষায় আসে, বাংলাদেশের খুব কম পরীক্ষায় আছে যেখানে একবার না একবার আসে নাই। বাংলাদেশের মাথা পিছু আয় কত, খুবই ইম্পর্টেন্ট। দারিদ্র্যের হার, এটাও দেখা উচিত আমার মতে। মাথা পিছু আয় ভয়ানক ইম্পর্টেন্ট, শিশু মৃত্যুর হার ভয়ানক ইম্পর্টেন্ট, আয়ুষ্কাল ভয়ানক ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে মানে যেগুলো যে আমি দাগাই রাখছি একদম, নারী পুরুষের অনুপাত, জনসংখ্যা কত, ভয়াবহ এবং ভয়াবহ ইম্পর্টেন্ট। সাক্ষরতার হার কত, সাক্ষরতার হার হচ্ছে 77.9, 77.9% মানুষ বাংলাদেশে বর্তমানে শিক্ষিত। সব কিন্তু দাগাইতেছি না ভাই, কিন্তু যেটা দাগাচ্ছি এটা না দেখলে হবে না। জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.12%, জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.12%। আর হচ্ছে এইটা হচ্ছে যারা মনে রাখতে পারো তারা মনে রাখবে, সেটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব কত। যারা মনে রাখতে পারো মনে রাখবা, মনে রাখতে কষ্ট হলে স্কিপ করবা। আর হচ্ছে তোমার স্থূল মৃত্যু হার লাগবে না এগুলা, ঠিক আছে? এইগুলা একটু দেখবা, যেগুলা দাগাইলাম স্লাইড থেকে, এইগুলা বেশি ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, সপ্তাহ মনে রেখে পারবা না তুমি। আচ্ছা, আর হচ্ছে এই চার্ট থেকে কি প্রশ্ন আসে এটা আমি এইখানে বলে দিচ্ছি, এই যে 3 লাইনে ক্রিস্টাল ক্লিয়ার করে দিচ্ছি। পেঁচায়
কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, আমার নিজের 12 ডিউতে প্রশ্ন আসছিল, কঠিন মনে হইতে পারে, কঠিন কিছু না। বলছে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ কাজ করে কোন সেক্টরে? বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ কাজ করে কৃষি সেক্টরে, কৃষি খাতে। খাত মানে হচ্ছে সেক্টর, কৃষি সেক্টরে, অর্থাৎ কৃষি কাজ সবচেয়ে বেশি করে। কিন্তু দেখো জিডিপিতে, আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে, মানে বাংলা কথায় জিডিপি আসলে অনেক বড় টার্ম, বা জিডিপি নিয়ে অনেক ব্যাখ্যা করা লাগবে। যারা জানো জানো, আর যারা জানো না সহজ কথা বলি একদম, ইনকাম, বাংলাদেশের যেটা ইনকাম ধরতে পারো বা উৎপাদন, বাংলাদেশের ম্যাক্সিমাম উৎপাদনটা হয় হচ্ছে সেবা খাত থেকে, ঠিক আছে, বাংলাদেশের ম্যাক্সিমাম উৎপাদন হয় সেবা খাতে আর কি, ঠিক আছে। আর হচ্ছে তোমার প্রবৃদ্ধি বা গ্রোথ, জিডিপিতে গ্রোথ সবচেয়ে বেশি, ঠিক আছে, গ্রোথ বা বৃদ্ধি, কোন খাতের বৃদ্ধি সবচেয়ে বেশি? সেটা হচ্ছে সেবা খাতের বৃদ্ধি সবচেয়ে বেশি। তাহলে অবদান কিন্তু রাখতেছে, আমাদের উৎপাদনে অবদান সবচেয়ে বেশি হচ্ছে সেবা খাতের, কিন্তু সবচেয়ে বেশি মানুষ আছে কৃষি খাতে, ঠিক আছে। এখান থেকে প্রচুর প্রশ্ন হয়, প্রচুর। তুমি জাস্ট মনে রাখবে জিডিপি বললেই সেবা খাত দেখাবে, জিডিপিতে কি অত কিছু পড়ার দরকার নাই, জিডিপিতে অমুক সেবা খাত, জিডিপিতে অমুক সেবা খাত, ঠিক আছে। আর হচ্ছে শুধু যদি বলে যে কোন সেক্টরে সবচেয়ে বেশি মানুষ কাজ করে, সেটা হচ্ছে কৃষি সেক্টর। আচ্ছা চলে আসো, এইটা লাগবে ভাই, এটা লাগবে। এখান থেকে আমরা কি পড়বো? এখান থেকে আমদানি রপ্তানি এগুলো লাগবে না, লাগবে হচ্ছে এখান থেকে আমরা কি পড়তে পারি? আচ্ছা এখান থেকে আমরা পড়তে পারি হচ্ছে হ্যাঁ, এখান থেকে আমরা এই রোটা পড়ার চেষ্টা করব, এই রোটা, এই রোটা পড়লেই আমাদের হয়ে যাবে আশা করতেছি। ওকে, এরপরে আসো, এইখান থেকে ভয়ানক ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয় বারবার দেখছি। সবচেয়ে বেশি শিল্পজাত পণ্য রপ্তানি হয়, সবচেয়ে বেশি রপ্তানি করি আমরা নিটওয়্যার, সবচেয়ে বেশি রপ্তানি করি নিটওয়্যার, সবচেয়ে বেশি প্রবাসী যায়, সবচেয়ে বেশি প্রবাসী যায় সৌদিতে। ভয়ানক ইম্পর্টেন্ট, এটা রিসেন্টলি বিসিএস এর প্রশ্ন আসছে, প্রশ্ন আসে আর কি এগুলা। সবচেয়ে বেশি প্রবাসী বা জনশক্তি যায়, রপ্তানি করি হচ্ছে সৌদি আরবে। তবে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে, মজার ব্যাপার, সবচেয়ে বেশি টাকা আসে ইউএসএ থেকে, আমেরিকা থেকে। সবচেয়ে বেশি টাকা আসে ইউএসএ থেকে, সবচেয়ে বেশি টাকা আসে কই থেকে? ইউএসএ থেকে। ওকে, এটা অনেক বেশি দামি আর কি। আর এগুলা তো বলছি, জিডিপিতে অমক সেবা খাত, জিডিপিতে অমক সেবা খাত, জিডিপিতে বললেই সেবা খাত, জিডিপিতে বললেই সেবা খাত দাগাই দিব। আর আমাদের সাথে, ঠিক আছে, আমাদের সাথে তোমার আমদানি, আমরা সবচেয়ে বেশি আমদানি করি চীন থেকে, সবচেয়ে বেশি আমদানি করি হচ্ছে চীন থেকে। এটা হচ্ছে টাকার দিক থেকে, টাকায় সবচেয়ে বেশি বেশি মানে সবচেয়ে বেশি টাকার জিনিস কিনি চীন থেকে, আর সবচেয়ে বেশি পণ্য কিনি ভারত থেকে। পণ্যের হিসাব করলে ভারত থেকে, আর টাকার হিসাব করলে চীন থেকে সবচেয়ে বেশি জিনিস আনি। ওকে, আচ্ছা ইম্পর্টেন্ট ভাই, প্রশ্ন হয়, না হইলে এগুলা রাখতাম না শুধু শুধু, কারণ এগুলো ভেজাইল্লা জিনিস, সেটা আমিও বুঝি। বাংলাদেশ ব্যাংকের বর্তমান নোটগুলা হচ্ছে একবার দেখে যায়, গতবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, এইবার একটু কম ইম্পর্টেন্ট, কিন্তু দেখে যায়, যেহেতু নতুন নোট প্রণীত হয়েছে, আসতে পারে। স্পেশালি হচ্ছে যেগুলাতে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের ব্যাপার স্যাপার আছে, এগুলো আমার কাছে তুলনামূলক বেশি ইম্পর্টেন্ট মনে হয়। জুলাই গণ অভ্যুত্থানের ব্যাপার স্যাপার যেগুলোতে আছে, এগুলো একটু দেখতে পারো। আর কিছু জিনিস যেমন আমি তোমাকে সহজ করে দেই, দেখো, সেটা হচ্ছে যেমন দেখো সহজে ভাই, এখানে কোনো ধর্মভিত্তিক মারামারি লাগাবা না, ঠিক আছে, সাম্প্রদায়িক মারামারি লাগাবা না, মনে রাখার সুবিধার্থে বলতেছি। 20 টাকাকে আমি বলি হচ্ছে 20 টাকা হচ্ছে সংখ্যালঘুদের টাকা, এটা জাস্ট মনে রাখার জন্য ভাই। আবারও বলতেছি, ধর্মকেন্দ্রিক কোনো মারামারি বাধায়ও না, ঠিক আছে, বা আমারও কোনো ক্লেম দিও না, ঠিক আছে। আচ্ছা বলছি যে 20 টাকা হচ্ছে সংখ্যালঘুদের টাকা, ঠিক আছে। সংখ্যালঘুদের টাকা কিভাবে? দেখো 20 টাকায় আছে হচ্ছে কান্তজিউ মন্দির আর হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার, বা তুমি এইভাবেও মনে রাখতে পারো। দেখো বিতে 20 বিতে বিহার, বিতে 20 বিতে বিহার, তাহলে 20 টাকার নোটে আছে বিহার, 20 টাকার নোটে আছে বিহার। আবার 20 কে আমরা বলি 20, কতে 20 কতে কান্তজিউ, কতে 20 কতে কান্তজিউ, কতে 20 কতে কান্তজিউ, ঠিক আছে। তাহলে 20 টাকার নোটটা আমার মনে হয়, আশা করি মনে থাকবে, বিতে 20 বিতে বিহার, বিতে 20 বিতে বিহার, কতে কান্তজিউ কতে 20, কতে কান্তজিউ কতে 20।
তাহলে 20 টাকার নোট এটা গেল। এরপর দেখো 100 টাকার নোট ভাই, 100 টাকার নোটটা একটু, 100 টাকার নোট বললে 100 টাকার নোট হয়েছে বাগেরহাটের, 100 টাকার নোট হয়েছে বাগেরহাটের জন্য, বাগেরহাটের মানুষের জন্য। 100 টাকার নোট বললেই বাগেরহাট, 100 বাগেরহাট, 100 বাগেরহাট। কেন? কারণ দেখো 100 টাকার নোটে আছে 60 গম্বুজ মসজিদ, যেটা হচ্ছে বাগেরহাটে। 100 টাকার নোটে আছে সুন্দরবন, যেটা হচ্ছে বাগেরহাটে। তাহলে 100 টাকার নোট বললেই বাগেরহাট। 100 বাগ, 100 বাগ, 100 বাগ, 100 বাগ, 100 বাগ, ঠিক আছে? 100 টাকার নোট দেখলেই বাগেরহাট, কোনো কথা নাই। ওকে, এরপরে আসো, এই যে 5 টাকার নোটে কি আছে তুমি মনে রাখবা 5 তারা। আমরা বলি না যে 5 স্টার হোটেল, 5 স্টার, 5 স্টার, তাহলে তুমি মনে রাখবা যে 5 টাকার নোটে আছে তারা মসজিদ। 5 টাকার নোটে কি আছে? তারা মসজিদ। 5 স্টার, 5 তারা, 5 তারা, অর্থাৎ 5 টাকার নোটে আছে তারা মসজিদ। ওকে, আর হচ্ছে 2 টাকার নোটে কি আছে এটা তুমি এইভাবে মনে রাখবা যে 2 বুদ্ধিজীবী বদ্ধ অবস্থায় আছে, ঠিক আছে? 2 বুদ্ধিজীবী বদ্ধ, 2 বুদ্ধিজীবী বদ্ধ, মানে 2 জন বুদ্ধিজীবীরা আমরা আটকেই রাখছি, ওটারই আমরা বলার চেষ্টা করতেছি। 2 বুদ্ধিজীবী বদ্ধ, 2 বুদ্ধিজীবী বদ্ধ, অর্থাৎ 2 টাকার নোটে আছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আর রায়ের বাজার বদ্ধভূমি। 2 বুদ্ধিবদ্ধ, 2 বুদ্ধিবদ্ধ, 2 বুদ্ধিবদ্ধ বা 2 বুদ্ধিজীবী বদ্ধ অবস্থায় আছে। এইভাবে একটু খেয়াল রাখো। আর তুমি মনে রাখবা যে মসজিদে গেলে এখন আসলে আর 5 টাকার কয়েন টয়েন কেউ দিতে চায় না, বা দেখবে ভিক্ষুকরেও তুমি ভিক্ষা দিলে এখন 5 টাকা এরা নিতেই চায় না। 10 টাকার নিচে কেউ কোনো কিছু করতেই চায় না এখন, ঠিক আছে? সো মসজিদেও আমরা যখন আল্লাহর ঘরে দান করি 10 টাকার নিচে কেউ দান করে না। সো আমরা মসজিদে দান করি 10 টাকা, অর্থাৎ সেটা কোন মসজিদ? জাতীয় মসজিদ, একদম জাতীয় মসজিদ। মসজিদে দান করি 10, মসজিদে মানুষ দান করে 10, দান করে 10, দান করে 10। তো দানটা কই করি? ম্যাক্সিমামই তো মসজিদে দানটা বেশি করে, যে অন্য যে কাউরে দেওয়ার থেকে মসজিদে দিলে ভালো হয়, ঠিক আছে? আল্লাহর ঘর, সেটার সওয়াবটা আমি একদম নিশ্চিত পাবো নাকি, এরকম একটা বিশ্বাস থাকে যে অন্য মানুষজনরে দিলে তারা ফ্রড হইতে পারে। ওকে, আসো এটা মনে রাখবা। আর হচ্ছে তুমি একটু মনে রাখতে পারো যে এই যে 200 টাকার নোটে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, 200 টাকার নোটে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে আমার মনে থাকে, তোমার মনে থাকবে কিনা জানি না। কথাটা শুনেও যদি মনে থাকে দেখবা, যদি তাইলেও খুব ভালো হয়। সেটা হচ্ছে যে রিসেন্টলি শুনো, বিশ্বাস না হলে আমি সার্চ দিয়েও দেখাইতে পারবো আর কি, ঠিক আছে? আচ্ছা, সার্চ দিয়ে দেখাই, তোমরা ভাববা যে ভাইয়া আমাদেরকে ধোকা দিচ্ছে, ঠিক আছে? ধোকা দিচ্ছি না, ঠিক আছে? রিসেন্টলি একটা রিপোর্ট হয়েছে, দেখো, এটা দেখানোর কারণে আশা করি ভুলবা না তুমি। সেটা হচ্ছে এই যে টাইমস হায়ার র্যাঙ্কিং এ 200 ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখা যাচ্ছে 200 ধাপ আগাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই যে। এবং এটা কিন্তু রিসেন্ট, একদম অক্টোবর মাসের নিউজ, ঠিক আছে? সো এই রিপোর্টটা যখন আমার কাছে সামনে আসলো, আমার এটা মনে হইলো যে শালা ঢাকা ইউনিভার্সিটি তো খালি আজীবন শুনলাম র্যাঙ্কিং খালি পিছাই আর পিছাই, ঠিক আছে? এই প্রথম শুনলাম মনে হয় র্যাঙ্কিং এ ঢাকা বিশ্ববিদ্যালয় আগাইছে। সো এই যে 200 ধাপ আগাইছে না, এবং তুমি মনে রাখবা ভাই এটা ক্লাসে দেখাইছিল যে 200 ধাপ আগাইছে। সো 200 ধাপ আগাইছে, দ্যাট মিনস ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিনিসপত্র আছে 200 টাকার নোটে, ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিনিসপত্র আছে 200 টাকার নোটে। ওকে, ঠিক আছে, এইটা আমরা পারবো। আর হচ্ছে আরেকটা, আসো ভাই, সেটা হচ্ছে 1000 টাকার নোট আর 500 টাকার নোট। তুমি এইভাবে মনে রাখবা ভাই, ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ এই দুইটার মধ্যে সবচেয়ে বড় কোনটা? ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধের মধ্যে বড় হচ্ছে মুক্তিযুদ্ধ। তাহলে মুক্তিযুদ্ধ বড়, এই জন্য স্মৃতিসৌধ দেয়া আছে বড় টাকার নোটে, স্মৃতিসৌধ দেয়া আছে বড় টাকার নোটে। আর তোমার ভাষা আন্দোলন একটু ছোট, এই জন্য শহীদ মিনার দেয়া আছে 500 টাকার নোটে, ঠিক আছে? মুক্তিযুদ্ধ বড়, এই জন্য বড় টাকার নোটে। আর হচ্ছে তোমার শহীদ মিনার একটু ছোট, এই জন্য ছোট টাকার নোটে দেয়া আছে শহীদ মিনারকে, ঠিক আছে? শহীদ মিনারকে ছোট টাকার নোটে দেওয়া হয়েছে। আর বাংলাদেশের মানুষ তো, এই যে আমরা বলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলাদেশ যে গণতান্ত্রিক রাষ্ট্র। সো রাষ্ট্রের সর্বময় ক্ষমতা হচ্ছে জনগণের কাছে, অর্থাৎ জনগণ হচ্ছে সুপেরিয়র। তাহলে একদম মানে সংসদ ভবনের লেভেল হবে সুপেরিয়র লেভেলে, সংসদ ভবনের মর্যাদা আমাদের কাছে অনেক সুপেরিয়র লেভেলে। সো সবচেয়ে সুপেরিয়র যে টাকা 1000 টাকা,
সেখানে হচ্ছে জাতীয় সংসদ আছে। এগুলো আমার কাছে তুলনামূলক বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, একবার একটু দেখা রাখো আর কি, ঠিক আছে, একবার একটু দেখা রাখো। আচ্ছা, আর হচ্ছে ওই যে 50 টাকার নোটটা, এটা দেখে রেখো। ম্যাক্সিমাম যেগুলা মনে রাখা যায় সহজ একটু, এগুলা বলে দেওয়ার চেষ্টা করছি আর কি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। জাতীয় বাজেট, বাজেট থেকে নরমালি হচ্ছে মেডিকেলে প্রশ্ন এখনো হয় নাই, মেডিকেলের ইতিহাসে বাজেট থেকে প্রশ্ন হয় নাই, ডিউতে আসে। সো মেডিকেলেও যদি চলে আসে, কি আসতে পারে সেটা আমরা একটু বলি। একটা হচ্ছে যে তোমার বাজেটের প্রতিপাদ্য কি, এটা একটু দেখতে পারো, জাস্ট দেখতে পারো আর কি, বৈষম্যহীন ও টেকসই উন্নয়ন আর কি, এই টাইপের কথা। বাজেটের আকার এটা আসবে পরীক্ষা, যে কয় টাকার বাজেট দেওয়া হয়েছে, বাজেটের আকার কত, তুমি মনে রাখবা 7,90,000। 7,90,000 টাকা না কিন্তু, 7,90,000 কোটি টাকা। 7 লাখ মানে 7.90 লাখ, 7,90,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে। 7.90, 7.90, 7.90, 7.90। হ্যাঁ, বারবার বলে বিরক্ত করেন কেন, করি যেন তোমার মুখস্থ হয়ে যায়, ঠিক আছে, তোমার জন্য মুখস্থ হয়ে যায়। ওকে, আসো। আচ্ছা, আর এখান থেকে পড়বো হচ্ছে, এটা দেখে রাখতে পারলে ভালো, যারা বুঝো জিডিপি প্রবৃদ্ধির হারের কত, এটা একটু দেখে রাখো, 5.5 মনে রাখতে পারলে ভালো। আর হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি তে দেখে রাখতে পারলে ভালো। এগুলো জাস্ট রিডিং, আমি বলতেছি রিডিং, মানে মুখস্থই করতে হবে মানে এরকম না, এইটা মনে রাখতে হবে যে বাজেটে যে বরাদ্দ দেওয়া হয়েছে, সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে জনপ্রশাসন খাতে, দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় হচ্ছে শিক্ষা খাতে। জনপ্রশাসন 1, শিক্ষা 2, জনপ্রশাসন 1, শিক্ষা 2, এই দুইটা একটু মনে রাখতে হবে। তাহলে বাজেট থেকে মনে রাখবো বাজেটের আকার, কয় টাকার বাজেট দেওয়া হয়েছে, আর হচ্ছে কোন খাতে সবচেয়ে বেশি খরচ রাখা হয়েছে। ওকে, আচ্ছা, এইবার আসো বাজেটে, যেমন এইটা ডিরেক্ট প্রশ্ন হয়, আমি দেখছি অনেকবারই আসছে ভার্সিটি গুলাতেও, যে কত টাকা পর্যন্ত ট্যাক্স দেওয়া লাগবে না। তোমার যদি 3.5 লাখ টাকা বার্ষিক আয় হয়, 3.5 লাখ টাকা বার্ষিক আয় হয়, তাহলে তোমার ট্যাক্স দেওয়া লাগবে না। বার্ষিক আয় 3.5 লাখ হইলে তোমার ট্যাক্স দেওয়া লাগবে না, এটা একটু মনে রাখো। আর তুমি যদি জুলাই যোদ্ধা বা মুক্তিযোদ্ধা হও, মুক্তিযোদ্ধা বা জুলাই যোদ্ধা হইলে হচ্ছে 5 লাখ টাকা পর্যন্ত তোমার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। এই ছক কাটা, এটা পড়া লাগবে না, ঠিক আছে, এটা পড়ার কোনো দরকার নেই। আর এখান দিয়ে যদি কেউ মনে রাখতে চাও, মনে রাখতে পারো, যেমন বয়স্ক ভাতা বর্তমানে কয় টাকা দেয়, বয়স্ক ভাতা দেয় 650 টাকা, ঠিক আছে, এটা একটু মনে রাখতে পারো চাইলে, আর দরকার নেই। আসো, আর হচ্ছে এগুলা মনে হয় বলা হয়ে গেছে। সবচেয়ে বেশি যায়, সবচেয়ে বেশি প্রবাসী যায় হচ্ছে সৌদিতে, বা সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করি সৌদিতে, সবচেয়ে বেশি নারী জনশক্তিও যায় হচ্ছে সৌদিতে, ঠিক আছে। আর হচ্ছে প্রবাসী আয়, এটা মনে রাখতে পারলে ভালো, নাইলে বাদ দাও। আর সর্বাধিক, সবচেয়ে বেশি টাকা আয় করি, এটা কিন্তু পিছনে বলে আসছি, সবচেয়ে বেশি টাকা আয় করি যুক্তরাষ্ট্র থেকে, সবচেয়ে বেশি রেমিটেন্স আসে ইউএসএ থেকে। মজার ব্যাপারটা, ঠিক আছে, মিডল ইস্টে সবচেয়ে বেশি প্রবাসী থাকে, কিন্তু সবচেয়ে বেশি রেমিটেন্স আসে ইউএসএ থেকে। আচ্ছা, আর হচ্ছে ব্লু ইকোনমি, এটা হচ্ছে ব্লু মানি সমুদ্র। ব্লু ইকোনমি কার সাথে জড়িত, ঢাকা ইউনিভার্সিটিতে 2বার প্রশ্ন আসছে এটা। ব্লু ইকোনমি বিসিএস এও 2-3 বার আসছে। ব্লু ইকোনমি হচ্ছে তোমার সমুদ্রের সাথে জড়িত। আর বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট হয়েছে, এই যে তোমরা হচ্ছে এখানে হচ্ছে আশিক চৌধুরী আছে, আশিক চৌধুরীকে তোমরা অনেকেই দেখছো ফেসবুকের থ্রুতে, এবং আশিক চৌধুরীকে দেখে অনেকে ক্রাশ ট্রাশ খেয়ে গেছে, আল্লাহ এত সুন্দর করে দাঁড়ায় ইংরেজি বলে, ঠিক আছে। সো সেই যে আশিক চৌধুরী যে একটা প্রেজেন্টেশন করছিল এবং খুব ভাইরাল হয়েছিল তখন আশিক চৌধুরী, সেই আশিক চৌধুরী উনি হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট, বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে হচ্ছে উনি হচ্ছে প্রেজেন্ট করছিল আর কি। লাইভে লাইভে হ্যাঁ, রাইট। ওকে, আসো তাহলে হচ্ছে এটা একটু দেখবা, পরীক্ষা এখানে আসতে পারে যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটটা কবে হয়েছে, 7 থেকে 10 এপ্রিল, ঠিক আছে। আর এটা হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে, এটা একটু দেখে রেখো।
আর উন্নয়নশীল দেশের পথে, এখানে হচ্ছে বাংলাদেশ এখন হচ্ছে গরিব দেশ, এলডিসি ভুক্ত দেশ মানে হচ্ছে গরিব দেশ আর কি, গরিব থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে। অর্থাৎ আমরা যে মুখে মুখে বলি উন্নয়নশীল, এখনো খাতাপত্রগত ভাবে আমরা উন্নয়নশীল দেশ না, আমরা উন্নয়নশীল দেশ হব। সেটা কবে তোমার? সেটা হবে হচ্ছে এই যে 24 নভেম্বর 2026, 24-26 অর্থাৎ 24 নভেম্বর 2026 বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে যাবে, বাংলাদেশ গরিব ফকিন্নি দেশ থেকে বের হয়ে উন্নতশীল দেশ হয়ে যাবে। ঠিক আছে, আমরা আর ফইন্নি থাকবো না। সেটা কবে থেকে? 24 নভেম্বর 2026 থেকে। ঠিক আছে, তখন আমরা এলডিসি, এলডিসি মানে গরিব দেশ বোঝায় আর কি, হ্যাঁ, লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। ঠিক আছে, অর্থাৎ যেই সব দেশ একদম গরিব, এইটা আর কি, এলডিসি থেকে বের হয়ে যাব। আর এই এলডিসি থেকে বের হওয়ার স্বীকৃতি দেয় হচ্ছে জাতিসংঘে, স্বীকৃতি দেয় হচ্ছে বা কারা রেকমেন্ড করে যে হ্যাঁ তোমরা এখন থেকে হচ্ছে অনেক উন্নত দেশ, তোমরা এখন থেকে সিঙ্গাপুর হয়ে গেছো, এই অনুমতি কারা দেয়? এটা দেয় হচ্ছে তোমার ইকোসক। ইকোসক জাতিসংঘের একটা সংস্থা, যারা জাতিসংঘ পড়ছে এরা জানো, কিন্তু ডেটটা মনে রাখতে হবে, ভয়ানক ইম্পর্টেন্ট। আর বাংলাদেশ এলডিসি তে ঢুকছিল, এলডিসির অন্তর্ভুক্ত হয়েছিল হচ্ছে বঙ্গবন্ধু যেই বছর মরছে ওই বছর, এলডিসির অন্তর্ভুক্ত হয়েছে বঙ্গবন্ধু যেই বছর মরছে সেই বছর। আর এলডিসি থেকে বের হওয়ার, ঠিক আছে, অর্থাৎ গরিব থেকে ধনী হওয়ার শর্ত হচ্ছে তিনটা, দেখতে পারলে ভালো, গরিব থেকে ধনী হওয়ার শর্ত হচ্ছে তিনটা। আবার গরিব থেকে ধনী হইলে তিনটা সুবিধাও হারাবা। গরিব থেকে ধনী হইলে কিছু সুবিধা আগে পাওয়া যেত, গরিব থাকলে তো কিছু সুবিধা পাওয়া যায়, ঠিক আছে, দান খয়রাত ভালো পাওয়া যায়, এখন আর দান খয়রাত পাবা না। আচ্ছা, বাংলাদেশ জনসংখ্যা নীতি, জনসংখ্যা নীতি লেস ইম্পর্টেন্ট, তুমি হচ্ছে অর্থনৈতিক সমীক্ষায় আমরা যে ইনফরমেশন গুলা পড়ছি জনসংখ্যা রিলেটেড, ওটা কি প্রায়োরিটি দিবা। অ্যাজ ইউজুয়াল সেম, জনশুমারি অনেক আগে হয়ে গেছে, সো জনশুমারির থেকে তুমি এই যে জনসংখ্যা রিলেটেড যে কোনো ইনফরমেশনেই অর্থনৈতিক সমীক্ষা থেকে পড়বা। আচ্ছা, আর এটা তো যে তোমার ইয়াই আর কি, জনশুমারির ওই রিপোর্ট। আর এখান থেকে জানতে পারো যে হচ্ছে জনশুমারি এবং গৃহগণনা। আচ্ছা, মানে বাংলাদেশে কয়টা উপজাতি আছে? 50টা উপজাতি আছে। আর চট্টগ্রামে আছে 13টা উপজাতি, চট্টগ্রামে আছে 13টা উপজাতি। আর উপজাতিদের মধ্যে সবচেয়ে বেশি উপজাতি আছে হচ্ছে চাকমা, উপজাতিদের মধ্যে সবচেয়ে বেশি উপজাতি আছে চাকমা। 2 নম্বরে হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ উপজাতি কারা? মারমা। আর 3 নম্বরে তৃতীয় সর্বোচ্চ উপজাতি হচ্ছে ত্রিপুরা, তৃতীয় সর্বোচ্চ উপজাতি হচ্ছে ত্রিপুরা। এই তিনটা মনে রাখতে হবে একটু। আর এখান দিয়ে আন্তর্জাতিক ইনফরমেশন, এগুলো আমাদের দরকার নাই। আচ্ছা, এখান থেকে মনে রাখতে পারো এই যে তেলের ছকটা মনে রাখতে পারো, একটু দেখো এই তেলের ছকটা ইম্পর্টেন্ট। আমার কাছে কেন যেন মনে হয় তেলের ছক থেকে প্রশ্ন আসতে পারে। বিশ্ববাজারে তেলের দাম নিয়মিতই ওঠানামা করে। তেল উৎপাদন সবচেয়ে বেশি করে যুক্তরাষ্ট্র, হ্যাঁ, আর তেল সবচেয়ে বেশি আমদানি করে চীন, মানে সবচেয়ে বেশি কিনতে হয় চীনের, ঠিক আছে। তেল সবচেয়ে বেশি রপ্তানি করে সৌদি, কিন্তু তেল সবচেয়ে বেশি রিজার্ভ করা আছে, সবচেয়ে বেশি তেলের রিজার্ভ আছে ভেনেজুয়েলাতে, ঠিক আছে। এই 4টা ইনফরমেশন একটু দেখতে পারো, আসার মতো আমার কাছে মনে হয় আর কি, মানে এই সবগুলোর মধ্যে। আর সামরিক প্রতিরক্ষা ব্যবস্থাতে ইউএসএ ফার্স্ট আছে, এটা যদিও ইসের ইনফরমেশন আন্তর্জাতিকের, এখানে চলে আসছে। মানব উন্নয়ন সূচক, এইখান থেকে না আমার নিজের বা ডিউতে প্রশ্ন আসছিল, মানব উন্নয়ন সূচক থেকে আমার নিজের বা ডিউতে প্রশ্ন হয়েছিল যে মানব উন্নয়ন সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত। তখন ছিল 136, আর এখন হচ্ছে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 130। এটা একটু দেখতে হবে। আর এটা তো হচ্ছে আমরা বলছি ম্যাক্সিমামই, তাও একটু দেখতে পারো। এটা বিনিয়োগ প্রতিবেদন, বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ আসে হচ্ছে পোশাক খাতে, বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ করে মানুষ পোশাক খাতে। আর সবচেয়ে বেশি রপ্তানি করে বাংলাদেশ হচ্ছে নিটওয়্যার, এটা একটু মনে রাখতে হবে। আর সবচেয়ে বেশি বিনিয়োগ আসে ইউএসএ থেকে, দেখছো, তাহলে একটু ভ্যালু আছে বাংলাদেশের, যে ইউএসএ থেকে মানুষজন ইনভেস্ট করে বাংলাদেশে, খুবই ভালো কথা। শেষের দিকে 3-4টা স্লাইড আছে হয়তো। পোশাক রপ্তানিতে বাংলাদেশ বর্তমানে সেকেন্ড, পোশাক রপ্তানিতে সেকেন্ড। শান্তিরক্ষী বাহিনীতে ম্যাক্সিমাম সময় কিন্তু ফার্স্ট ছিলাম, কিন্তু এখন থার্ড ক্লাস হয়ে গেছি, আমরা থার্ড হয়ে গেছি এখন, ঠিক আছে। আর মানব উন্নয়ন সূচকে 130, একটু আগেও দাগায় আসছি। এই 3টাই আমরা দেখবো, অন্যগুলা দেখার দরকার নাই, আসার মতো না। এই 3টাই ইনশাল্লাহ আসবে, যদি আসে আর কি। আর 21শে পদক এবং স্বাধীনতা পদক, ভাই স্লাইড তো দিয়ে দিব। 21শে পদক, সরি, স্বাধীনতা পদকের ছক ধরে 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 প্রত্যেকটা পড়তে হবে।
স্বাধীনতা পদকের ছক ইচ অ্যান্ড এভরি, একটা সিঙ্গেল ইনফরমেশনও বাদ দিলে হলে যাওয়ার দরকার নাই। স্বাধীনতা পদকের ইনফো, একটা সিঙ্গেল ইনফো বাদ দিলে হলে যাওয়ার দরকার নেই, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আর স্বাধীনতা পদক পাইছে শতে স্বাধীনতা শতে সাত, শতে স্বাধীনতা শতে সাত, স্বাধীনতা পদক পাইছে 7 জন, স্বাধীনতা পদক পাইছে 7 জন। আর হচ্ছে কে কোনটা পাইছে, যেমন দেখো প্রত্যেকেই বিখ্যাত এখানে, যেমন এই যে বদরুদ্দিন ওমর, পিছনে পড়ে আসলাম, উনি মরে গেছে। জামাল নজরুল ইসলাম, স্টিফেন হকিং এর বন্ধু, বিজ্ঞানী স্টিফেন হকিং এর বন্ধু জামাল নজরুল ইসলাম, অনেকে নাম শুনছো হয়তো। নভের আহমেদ, ভাস্কর, কেন্দ্রীয় শহীদ মিনারের ভাস্কর, হেল্প করছে আর কি হামিদুর রহমানকে। আর হচ্ছে কবি আল মাহমুদ, আল মাহমুদের নামও অনেকে শুনছো। আর হচ্ছে পপ পপ গায়ক হচ্ছে আজম খান, নাম শুনছো অনেকে। তারপর হচ্ছে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, নাম শুনছো। আর হচ্ছে তোমার আবরার ফাহাদ, বুয়েটের স্টুডেন্ট, প্রত্যেকে বিখ্যাত এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আমি আবারও বললাম, স্বাধীনতা পদক না পড়লে হলে যাওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। আর হচ্ছে 21 পদক থেকে শুধু মার্ক করাগুলা দেখবো, 21 পদক থেকে শুধু মার্ক করাগুলা দেখলেই হবে। এর মধ্যে 21 পদক থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। 21 পদক থেকে সবচেয়ে 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 বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। কেন? কারণ হচ্ছে অভ্র কিবোর্ড আছে, অনেকে লিখো কিন্তু অভ্র, তাই না? অভ্র কিবোর্ড দিয়ে যে লেখো, এই অভ্র কিবোর্ডের জনক হচ্ছে ডাক্তার মেহেদী হাসান খান। উনি একজন চিকিৎসক, ডাক্তার। আর কি ওর কেন বলতেছি, ওনার দেখতে পারো। আর সংস্কৃতিটা একটু দেখতে হবে, শহীদুল আলম, উনি একজন ফটোগ্রাফার, খুবই বিখ্যাত। উনি কিন্তু ফিলিস্তিন, আগামীকালকে আমরা পড়বো না সম্পর্কে, ফিলিস্তিনে উনি ওই যে ত্রাণ সামগ্রী নিয়ে গেছিল। আর ভাষা সাহিত্যে এখানে হচ্ছে কবি হেলাল হাফিজ পাইছে। হেলাল হাফিজ খুবই বিখ্যাত একজন কবি, উনি ওনার প্রেমিকার জন্য আজীবন বিয়ে করেন নাই, খুবই বিখ্যাত একজন মানুষ, গত বছর মারা গেছে আর কি। ওনার একটা বিখ্যাত বই আছে, পড়বা, যে জলে আগুন জ্বলে, ঠিক আছে, যে জলে মানে যে পানিতে আগুন জ্বলে, যে জলে আগুন জ্বলে, খুবই সুন্দর বইটা, এবং ছোট ছোট অনেকগুলো কবিতা আছে। আর হচ্ছে তোমার ওনার একটা বিখ্যাত উক্তি আছে, আন্দোলনের সময় ভাইরাল হয়েছিল, এখন যৌবন যার মিছিলে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার, ঠিক আছে, এই টাইপের একটা উক্তি আছে আর কি, খুবই ইম্পর্টেন্ট। আর ক্রীড়া ক্ষেত্রে 21 পদক পাইছিল বাংলাদেশ নারী ফুটবল দল, নট ক্রিকেট দল, ফুটবল দল। শেষ, একটা বা দুইটা স্লাইড আছে। আর বেগম রোকেয়া পদক পাইছে কয়জন, এটা সবার আগে মনে রাখবে, বেগম রোকেয়া পদক পাইছে হচ্ছে 4 জন। এর মধ্যে এই যে দাগানো দুইটা নাম দেখতে পারলে এনাফ। শিরিন পারভিন হক, উনি হচ্ছে ওই যে নারী সংস্কার কমিশনের প্রধান উনি। আর হচ্ছে রানী হামিদ, উনি হচ্ছে দাবা খেলোয়াড়, ঠিক আছে, ওকে। আর এইটা এইটা আমি বলে দিচ্ছি যে স্টারলিংক থেকে কোথাও না কোথাও ইনশাল্লাহ প্রশ্ন আসবে। গতবার কিন্তু ডিউতেও আসছে এখান থেকে প্রশ্ন, স্টারলিংক থেকে কোথাও না কোথাও প্রশ্ন আসবেই আসবেই আসবেই। স্টারলিংক থেকে কোথাও না কোথাও প্রশ্ন আসবে। কি প্রশ্ন আসবে সেটাও বলতেছি, তার আগে আসবে সম্প্রতি বাংলাদেশে গুগল পে, সম্প্রতি বাংলাদেশে গুগল পে চালু করছে কোন ব্যাংক? গুগল পে চালু করছে সিটি ব্যাংক, গুগল পে চালু করছে সিটি ব্যাংক। আসার মতো একটা ইনফরমেশন, সম্প্রতি বাংলাদেশে গুগল পে চালু করছে কোন ব্যাংক? সিটি ব্যাংক। তারিখ মনে রাখতে পারলে ভালো, না পারলে স্কিপ করো, ঠিক আছে। সম্প্রতি বাংলাদেশে গুগল পে চালু করছে কোন ব্যাংক? গুগল পে চালু করছে কোন ব্যাংক? খুবই ইম্পর্টেন্ট, আসার মতো একটা ইনফরমেশন। ওকে, চলে আসো। স্টারলিংক থেকে আসবে, স্টারলিংক থেকে অনেকগুলা ডেট, আসলে তুমি সব মনে রেখে পারবা না, এটা একটু মনে রাখো। স্টারলিংক বাংলাদেশে অফিসিয়ালি কবে শুরু হয়েছে? 18 জুলাই। অফিসিয়ালি 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 18 জুলাই, এটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে তোমার যে স্টারলিংকের পরীক্ষামূলক কার্যক্রম, এটা মনে রাখতে পারলে ভালো হয় আর কি, এইটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয় পরীক্ষায় আসার জন্য। আর স্টারলিংক কি? স্টারলিংক হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা, ঠিক আছে। স্টারলিংক ভয়ানক ইম্পর্টেন্ট। আর যদি এটা একটু কেউ মনে রাখতে পারো, খেয়াল রাখবা, মানে বাংলাদেশে আসলে অনুমোদনটা পাইলে কবে স্টারলিংক, ঠিক আছে। মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে আর প্যারা নিও না আর কি। আর বর্তমানে জিআই পণ্য, রেজিস্টার্ড জিআই পণ্য আছে 62টা।
বর্তমানে রেজিস্টার্ড জিআই পণ্য কয়টা? 62টা। সর্বশেষ কোনটা? সর্বশেষ হচ্ছে কালীগঞ্জের তোয়ালে, টাওয়াল টাওয়াল, কালীগঞ্জের তোয়ালে, ঠিক আছে। আর 1 নাম্বার কোনটা? এটা লাইফ টাইম ইম্পর্টেন্ট। 1 নাম্বার হচ্ছে জামদানি। বর্তমানে রেজিস্টার্ড জিআই পণ্য কয়টা? 62টা। আর জিআই পণ্যের অনুমোদন দেয় আন্তর্জাতিক কোন সংস্থা? WIPO। ওকে। আর সম্প্রতি বাংলাদেশে কোন রোগের প্রাদুর্ভাব দেখা গেছে? অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব দেখা গেছে। অ্যানথ্রাক্স সম্প্রতি বাংলাদেশে, এবং কোথায়? রংপুরের 3টা উপজেলাতে হচ্ছে সম্প্রতি অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব দেখা গেছে। গরুতে হয় সাধারণত, গরু বা মানে বিভিন্ন পশুতে হইতে পারে আর কি। অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব দেখা গেছে কোথায়? রংপুর, ঠিক আছে। ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য। আর হচ্ছে মার্চ ফর গাজা, এইটা হচ্ছে কবে হয়েছিল? এটা হয়েছে মার্চ ফর গাজা নামে মার্চ, কিন্তু হয়েছে এপ্রিলে, ঠিক আছে। 12ই এপ্রিল এটা বাংলাদেশে আয়োজন করা হয়েছিল। মার্চ ফর গাজা 12ই এপ্রিল। কোথায়? এই যে লেখাই আছে, সোহরাওয়ার্দী উদ্যানে, ঠিক আছে। সোহরাওয়ার্দী উদ্যানে, সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছিল। এবং কারা করছিল? এইটা রিসেন্টলি একটা চাকরির পরীক্ষা আসছে যে এটার আয়োজন করছিল কারা? প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, PSM। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, PSM, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, ওনারা আয়োজন করছিল। 12ই এপ্রিল 2025, 12ই এপ্রিল 2025। আচ্ছা, আর হচ্ছে এখানে কিছু খুচরা তথ্য দেয়া আছে। খুচরা তথ্যের 2-3টা স্লাইড আছে, এইটা হচ্ছে একটু এক নজর দেখে নিবা। একদম বাছাই করে যেগুলা হচ্ছে মানে ছোট ছোট ইনফরমেশন, যে টপিক ভিত্তিক না, ছোট ছোট 1 লাইন 2 লাইনের ইনফরমেশন এখানে আমি আলাদা করে রাখছি। অবশ্যই দেখবা, মানে এগুলো আমি ঘাটায়ও মানে আলাদা করে আনতে একটা একটা করে লাইন আনতে টাইম লাগছে। সো এগুলো একটু একবার দেখবা ভাই, ঠিক আছে। এগুলো দেখলে আশা করি মোটামুটি তোমার বাংলাদেশ বিষয়গুলির একটা ভালো প্রিপারেশন হবে ইনশাল্লাহ আর কি, ঠিক আছে। বাংলাদেশ বিষয়গুলির একটা ভালো প্রিপারেশন নেওয়া পসিবল আমার কাছে মনে হয় আর কি, এগুলা পড়লেই, ঠিক আছে। আল্লাহ হাফেজ। কোনোটা ভুলে গেলে ক্লাস থাকবে ফেসবুক পেজে, হয়তো ইউটিউবে আপলোড করে দেওয়া হবে, ওইখান থেকেও একবার দেখে নিতে পারো টেনে টেনে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আর স্লাইড দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব।